যদিও আমি ব্যাকগ্রাউন্ড অলরেডি ডিসকাস করে ফেলছি। আইনের যে ফিচার অফ পার্টনারশিপ, পার্টনারশিপের যে বৈশিষ্ট্যটা কি হয়, পার্টনারশিপ টেস্ট মানে কোন অ্যারেঞ্জমেন্ট বা কোন রিলেশনটাকে আমরা বলবো পার্টনারশিপ আন্ডার দ্য পারভিউ অফ পার্টনারশিপ। সো পার্টনারশিপ ভার্সেস কোম্পানি, পার্টনারশিপ এবং কোম্পানির মধ্যে কি বেসিক পার্থক্য আছে, পার্টনারশিপ কোঅর্ডিনেশনের মধ্যে কি পার্থক্য আছে, হু ক্যান বি এ পার্টনার, পার্টনার কে হতে পারে, হতে গেলে তার কি যোগ্য, সেটা আমরা কখন করবো, টাইপ অফ পার্টনারশিপ, পার্টনারশিপ কয় ধরনের হতে পারে এটা নিয়ে আলোচনা করব। মাইনর অপ্রাপ্ত বয়স্ক কেউ কি পার্টনার হতে পারে কিনা আমরা এটা আলোচনা করবো। রাইট অফ পার্টনার মানে পার্টনারদের অধিকার কি, তাদের দায়িত্ব কি, মানে দায়বদ্ধতা কি, কোন পার্টনারকে যদি কি বলে যে এক্সপান্ড করতে হয়, এক্সপানশন কোন পার্টনারকে কোন পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যায় তাহলে কি হবে, আমরা ব্যাকগ্রাউন্ড। সো ল অফ পার্টনারশিপ অ্যাক্ট, ল অফ পার্টনারশিপ, পার্টনার রিলেটেড যে আইন সেটা পার্টনারশিপ সেই পার্টনারশিপ ব্যবসার কোনো কনফ্লিক্ট যদি হয় বা পার্টনারশিপ ব্যবসা রিলেটেড যদি কোনো ইস্যু অ্যারাইজ হয়, প্রবলেম অ্যারাইজ হয়, তাহলে সেটার সমাধান দিতে হবে এই পার্টনারশিপ অ্যাক্ট 1932-এর যে আইনটা আছে, এই আইনে যেভাবে বলছে ওইভাবে। ঠিক আছে, সে ফর এক্সাম্পল এখানে কি আছে, গোলাম রাব্বানি, আমি এবং দীপু পাল, এই তিনজনে মিলে আমরা একটা পার্টনারশিপ ব্যবসা শুরু করলাম। সামহাউ কোন একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট অ্যারাইজ, সে ফর এক্সাম্পল প্রফিট ভাগাভাগি নিয়ে আমাদের একটা প্রফিট কি বলে যে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অ্যারাইজ, তাহলে এই যে দ্বন্দ্বটা আছে সেটা কোন আইনের আন্ডারে এক্সপোজার হবে, এটা হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট 1932-এর আন্ডারে। একটা উদাহরণ আমরা বিস্তারিত জানি। Then prior enactment of this act, the law was embodied in chapter 11 of Contract Act 1870. এখানে বলতেছে যে পার্টনারশিপ অ্যাক্ট তো আসলো 1932 সালে, কিন্তু পার্টনারশিপ বিজনেস এটা কি 1932 সালে শুরু হয়েছে না তার আগে শুরু হয়েছে? তার আগে শুরু হয়েছে, তার আগে শুরু হয়েছে। তো পার্টনারশিপ অ্যাক্ট আসার আগে তাহলে এই রিলেটেড বিষয়গুলো কিভাবে সমাধান? আনসার হচ্ছে যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে যে আইনটা আছে, ওই আইনের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 11, সেই চ্যাপ্টারে বেসিক্যালি পার্টনারশিপ অ্যাক্ট রিলেটেড যে বিষয় প্রভিশন গুলো ছিল ওইখানে দেওয়া ছিল। ঠিক আছে, সো পার্টনারশিপ অ্যাক্ট এখন আমরা যেটা পাচ্ছি পূর্ণাঙ্গ আকারে, এটা ইন ভেরি ব্রিফ মানে সংক্ষিপ্ত আকারে ছিল একটা চ্যাপ্টার অফ কন্ট্রাক্ট অ্যাক্ট 1970 বিফোর 1930। ঠিক আছে, বাট পার্টনারশিপ ব্যবসার প্রসারের কারণে দেখা গেল সেই আইনের মানে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালের যে একটা চ্যাপ্টার দেওয়া ছিল সেটা পর্যাপ্ত না, সেটা দিয়ে কি প্রবলেম রিজলভ করা যাচ্ছে না, এটা কমপ্লিট ছিল না, কম্প্রিহেন্সিভ ছিল না। তো সেই কারণে প্রয়োজনের তাগিদেই 1932 সালে পার্টনারশিপ অ্যাক্ট ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, বেসিক্যালি ইটস এন ইমপ্লিমেন্টেশন। এই স্লাইডের উপরে আপনাদের কি আন্ডারস্ট্যান্ডিং এ কি কোনো গ্যাপ আছে, আপনারা কিছু বোঝায় কোনো মানে আপনাদের কোনো কোশ্চেন আছে?
1872 সালের আগেও তো স্যার ব্যবসা ছিল, তখন কি স্যার মানুষ আইন মেনে করতো না, নাকি স্যার বিশ্বাসের উপরে করতো? এখন 1872 সালে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 প্রণয়ন করা। তো 1872-এর আগেও তো হচ্ছে ব্যবসা ছিল। তখন আপনার প্রশ্নটা হচ্ছে, যদি আমি ঠিকমতো বুঝে থাকি, যে এই বিজনেস বা পার্টনারশিপ বিজনেস বা কন্ট্রাক্ট রিলেটেড বিষয়গুলা 1872-এর আগে কি? ডেফিনেটলি 1872-এর আগে কোনো আইন ছিল, ঠিক আছে? হতে পারে যে কন্ট্রাক্ট অ্যাক্ট এ নামে ছিল না, কিন্তু অন্য একটা আইনের কোন একটা চ্যাপ্টার হয়তো কন্ট্রাক্ট অ্যাক্টটা ডিল করত, এটাও হতে পারে। কিন্তু এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা নেই। আপনাকে যে 1872-এর আগে কন্ট্রাক্ট বা পার্টনারশিপ রিলেটেড বিষয়গুলো কোন আইনের আন্ডারে ডিল করত, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এ নেই। আপনারা একটু গুগল করে দেখতে পারেন। আই থিংক এইটা খুব বেশি ইফেক্ট করবে না, না জানা থাকে। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। 1932 সালে আইন কি সারা ওয়ার্ল্ড ওয়াইড মানা হয় না শুধু সাবকন্টিনেন্টে? দেন ভেরি গুড কোশ্চেন। সো এটা একটা ইংলিশ ল, সেটা বললাম। সো 1932 সালে এই ব্রিটিশ তারা ইন্ডিয়া সাবকন্টিনেন্টে পুরো আইনটা ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? তো ওরা যেখানে যেখানে ওদের উপনিবেশ ছিল, সেখানে সেখানে হয়তো ওরা ইমপ্লিমেন্ট করেছে। পরবর্তীতে দেখা গেছে যে কোন দেশ স্বাধীন হওয়ার পরে, বেসিক্যালি তো ওই 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আস্তে আস্তে উপনিবেশগুলা বিলুপ্ত হয়েছে, ছোট ছোট স্বাধীন রাষ্ট্র। তো ওই রাষ্ট্রগুলা যদি তারা যথোপযুক্ত মনে করেছে, যদি করে তাহলে ওইভাবে রেখে দিয়েছে। আর যদি মনে করে যে না, এটা চেঞ্জ করা দরকার, তাহলে চেঞ্জ করে থাকছে। ফর এক্সাম্পল, আমি যতদূর জানি ইন্ডিয়াতে এটা অ্যাজ ইট ইজ আছে, যদিও ওরা কিছু পার্টনারশিপ, সে ফর এক্সাম্পল ওরা পার্টনারশিপ ওদের কনসেপ্টে আছে, কিন্তু আমাদের কনসেপ্টে নেই। ওরা অ্যামেন্ডমেন্ট করেছে, আমরা হয়তো অ্যামেন্ডমেন্ট করিনি, বা আমাদের পার্সপেক্টিভে আমরা প্রয়োজন মনে করি, ঠিক আছে? এখন ইন্ডিয়াতে আছে, আমি এই পর্যন্ত মোস্ট প্রবাবলি পাকিস্তানে পার্টনারশিপ একটা, হয়তো কোনো দেশ আবার এটাকে চেঞ্জ করে তাদের নিজেদের সংসদে নতুন করে এটাকে ফেলে দিয়ে আবার হয়তো এখান থেকে কিছু নিয়ে বা নতুন করে কিছু নিয়ে আবার নতুন একটা আইন করছে, এটা হতে পারে। আই থিংক এখানে আর কোশ্চেন থাকা উচিত না, কারণ এখানে আলোচনা যতই বাড়বে আমাদের সাবজেক্ট ম্যাটার থেকে আমরা একটু দূরে সরে যাব। স্যার আমরা এখানে স্যার 1932 সালের যে লটা, এটা হচ্ছে স্যার বেসড অন ইংলিশ ল, ঠিক আছে, কিন্তু এখানে পার্টনারশিপ অ্যাক্ট 1890 দেওয়া আছে, এটা কিসের জন্য? পার্টনারশিপ অ্যাক্ট একদম নিচে স্যার, এই স্লাইডের একদম নিচে পার্টনারশিপ অ্যাক্ট 1890। এক্স্যাক্টলি, পার্টনারশিপ অ্যাক্ট 1890 ছিল হচ্ছে ইংলিশ লটা। এটা গ্রেট ব্রিটেনে পার্টনারশিপ অ্যাক্ট 1890 যেটা ছিল, এটাই 1932 সালে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে স্যার। সো প্রথমে আমরা এখন সেকশন 1-এ প্রথমে যেটা বলা হয়েছে যে শর্ট টাইটেল, মানে শর্ট টাইটেল মানে আইনের নামটা কি? আইনের নামটাই হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট, দা পার্টনারশিপ অ্যাক্ট। দেন এক্সটেন্ট হচ্ছে যে এটার ব্যাপ্তি, মানে এটা কোথায় কতদূর পর্যন্ত এটার মানে অ্যাপ্লিকেবল হবে, এটা হচ্ছে সমগ্র বাংলাদেশ। দেন আসি হচ্ছে যে কমেন্সমেন্ট, মানে আইনের প্রয়োগটা শুরু হবে কোন দিন থেকে। এটা হচ্ছে যে একটা সেকশন বাদ, যেটা হচ্ছে সেকশন 69, এই সেকশন বাদে অল সেকশন 1932 থেকে অ্যাপ্লিকেবল। শুধুমাত্র সেকশন 69 যেটা, সেটা হচ্ছে 1933 সাল থেকে অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে কমেন্সমেন্টের দিক থেকে ডেট, ঠিক আছে? এনি কোশ্চেন?
সেকশন 2 সেকশন 2 সাধারণত প্রায় সব আইনের ক্ষেত্রে সেকশন 2 তে ডেফিনেশন দেওয়া থাকে। ডেফিনেশনটার উদ্দেশ্যটা কি, যে কোনো একটা বিষয় সেটা সাধারণভাবে ওই বিষয় সম্পর্কে যাই বোঝানো হোক না কেন, যদি কোনো নির্দিষ্ট আইনের ক্ষেত্রে কোনো বিষয়ের ডেফিনেশন দিয়ে দেওয়া হয়, তাহলে ওই আইনে ওই বিষয়টা যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে এটা বোঝানো হবে ডেফিনেশনে যা বলা হয়েছে। সে ফর এক্সাম্পল, এইখানে বিজনেস মানে কি, এটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। সো এখানে ওরা বলতেছে বিজনেস ইনক্লুডস এভরি ট্রেড, অকুপেশন এন্ড প্রফেশন। এখন বিজনেস বলতে সাধারণভাবে যাই বোঝানো হোক না কেন, অথবা অন্য কোনো আইনে বিজনেসের ডেফিনেশন যাই দেওয়া হোক না কেন, এই পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মধ্যে যেখানে বিজনেস শব্দটা লেখা আছে, সেইখানে মানে বোঝানো হবে এই ডেফিনেশন যা লেখা আছে তাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, মানে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম। এখন আসেন যে ডেফিনেশনের বাইরে যদি, তো অনেক মানে একটা আইনে তো অনেক মানে শব্দ থাকে, প্রত্যেকটা শব্দের ডেফিনেশন তো আর থাকে না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সাধারণভাবে যেটা বোঝায় ওটাই বোঝাবে, অথবা অন্য কোনো আইনে যদি ডেফিনেশন দেওয়া থাকে তাহলে সেটাকে নিতে হবে। সো আমরা আপাতত এটা বুঝি যে কোনো আইনে যদি ডেফিনেশন দেওয়া থাকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে, পরবর্তীতে ওই শব্দগুলা যেখানে আইনের পরবর্তীতে যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে, দেখতে হবে যে এই ডেফিনেশনে কি বলা হচ্ছে, ওখানে যেটা বোঝানো হয়েছে ওটাই ওখানে applicable। আচ্ছা, এখন আসি স্পেসিফিক ডেফিনেশন। আমি কয়েকটা ডেফিনেশন নিয়েছি এই আইন থেকে। প্রথম ডেফিনেশন হচ্ছে যে অ্যাক্ট অফ এ ফার্ম, না, এনি অ্যাক্ট অর omission by all partners, all the partners, or by any partner or agent of the firm which gives rise to a right enforceable by or against the firm। প্রথমে মানে এই যে এগুলা এখন হয়তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অতটা আসবে না, তারপরে আমি আলোচনা করে যাই, পরবর্তীতে আলোচনার ক্ষেত্রে আসবে এবং তখন আপনারা আরো একটু ভালো বুঝতে পারবেন। তারপরে আমি একটু আলোচনা করব। অ্যাক্ট মানে কি, কোনো কাজ, তাই তো? অ্যাক্ট মানে কাজ করাকে বোঝায়, কোনো কাজ থেকে বিরত থাকা বোঝায়। ঠিক আছে? সে ফর এক্সাম্পল আপনি যদি পড়েন, ভাই আমি তো এটাও অ্যাক্ট। এই যে সকালবেলা আপনি বাইরে যদি পড়া পড়া থেকে খাইলে বিরত থাকেন সেটাও আর act। এই যে রাত্রে আসতে খায়া কিছু খায়া আসলে খায়া আসি আর নাইলে নাইমা যায় ঠিক আছে, যে কারণে বোঝানো এখানে ডেফিনেশনে বলা হচ্ছে এনি অ্যাক্ট অর omission by all the partners, act of a firm। প্রথমে আবার একটু আসি, অ্যাক্ট অফ এ ফার্ম, ফার্মের অ্যাক্ট বলতে কি বোঝায়, এই শব্দটা অনেকবার ব্যবহার করা হচ্ছে পরবর্তীতে। এটা ডেফিনেশন হচ্ছে যে কোন পার্টনারশিপ ফার্মের সমস্ত পার্টনারের মাধ্যমে অথবা ওই পার্টনারদের মধ্য থেকে কোনো একজন পার্টনারের মাধ্যমে কোনো কাজ করা, অথবা ওই ফার্মের কোনো এজেন্টের মাধ্যমে কোনো কাজ করা না করা, যেটা হচ্ছে রাইট এনফোর্সেবল হয় আমার তো তাহলে আমার তো বাপের আছে দাদার আছে ফার্মের এগেইনস্টে, সেটাকেই অ্যাক্ট অফ ফার্ম। এই যে এনফোর্সেবল শব্দটা আমরা একটু পরে ভালোভাবে আপাতত মেসেজটা হচ্ছে এটা, এই যে যে টাকা আসিল মনে করেন যে ফার্মের অ্যাক্টিভিটি বা ফার্মের অ্যাক্ট বলতে ওই ফার্মের পার্টনাররা যেটা করে, অথবা কোনো পার্টনার যেটা করে, অথবা ওই ফার্মের প্রতিনিধির মাধ্যমে যেটা হয়, এই সবগুলাই হচ্ছে ফার্ম। বাড়ি থেকে না নিয়ে টাকা হ্যাঁ আমাদের ফার্ম দিবে তো, ঠিক আছে, বলতেছে দিবে। এটার ফিউচার ইমপ্লিকেশনটা আমি একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে। সে ফর এক্সাম্পল এই পার্টনারশিপ অ্যাক্টে বলা হয়েছে 7,000 করে দিবে, আবার ওই যে আপনার
ফার্মের খরচও তো যে দিয়ে কোনো convince এক খরচ দিয়ে তো তাহলে ধরেন বা 7,000 ফার্মের যে কোনো কর্মকাণ্ডের কারণে ফার্ম তো ওই এমনি ফার্মের টাকা না যে ফেক পার্টনাররা আবার থাকবে দিত তারা দিকে ধরেন তো ইন্ডিভিজুয়ালি এবং জনগণকে জয়েন্টলি লায়াবল। ব্র্যাক ব্যাংক আছে না ব্র্যাক ব্যাংকের পিছনে তো ওইটা ধরেন বেশিরভাগ ক্লায়েন্টেই থাকা লাগে তাহলে এই মানে খুব ফার্মের কম এক হইছে বলতে কি বোঝে এটা বোঝা দরকার, তাই না? তো ফার্মের একটা হচ্ছে যে মাস শেষে ওই দিয়ে দেয় ফার্মের পার্টনাররা সবাই মিলে যে কাজটা করে সেটাও ফার্মের এক, অথবা আগে ফিক্স ছিল না এখন ওই ফিক্স করে ফার্মের দিছে কোনো একজন পার্টনার যে কাজটা করে এখন সেটাও ফার্মের এক। ক্লায়েন্টের লোকেশন ওয়াইজ ফিক্স কিছু করা আছে এবং পার্টনারশিপ ধরেন গুলশান 2 গেলে বিজনেসের এবং 120 টাকা অথবা পার্টনারশিপ অ্যাক্টের মূল টুইস্টের তারপর বাস জায়গাটাই ভাড়া হচ্ছে রিক্সা এইটা, ভাড়া আগে ইয়া দিত আর কি পরে যে একজনের পার্টনারশিপ কনভেন্সের টাকা ফার্মের আসছে 7,000 সমস্ত পরে এটা পার্টনার দেখে স্যার অথবা তাদের মধ্যে থেকে কোনো একজন পার্টনার যদি কোনো মানে কাজ করে একজনের 7,000 আসছে যে তাও বাসা থেকে সেই ক্লায়েন্ট দিত কাজের ক্লায়েন্ট থেকে বাসা দিত কারণে এই বাসা থেকে কেরানি করছে কোনো তো এর বেশি আসে মাস পুরা মাস ক্লায়েন্টে ছিল ক্লেম যদি আসে তো সেই ক্লেমের এই জন্য হিসেবে এর বেশি আসছিল সবাইকে তো ধোকা এটা আবার সবার সে চোখে ফর পড়ছে এক্সাম্পল পরে এটা ফিক্স করে দেন ফিক্স করা তো আমি ভালো হইছে যে প্রত্যেক মাসে ক্যাশ করা লাগে না মিস্টার খালি টিপু রেট দেখে দেখে এমন এবং দিছি এরপরে কে আমি প্রতীক্ষা এমন বাসে উঠি না ভাই লাস্ট আমরা তিনজন মিলে একটা পার্টনারশিপ বাইক নিয়ে যাই বাইক নিয়ে আসি তা আমার এই যে বাস ভাড়া আমি দিল না রিকশা ভাড়া দিল কোনো একজন কাস্টমারের সাথে একটা কন্ট্রাক্টে সাইন করলাম, কারণ আমার টাইম সেভেন ঠিক লাগে আছে? আমি আর এমনি বাসে উঠতে পারি না লম্বা এখন মানুষ তো উসে সেই contract বাজে মানে ইয়া থেকে মাথা বাইজা যায় কোনো একটা বসে লাইবিলিটি আর অ্যারাইজ লাগে বাইজা যায় ফর এক্সাম্পল ওই কন্ট্রাক্টের আন্ডারে যে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই ডেলিভারি সময় মতো দেওয়া হয়নি, সিএল পাস করলে যার কারণে 100 টাকা ফাইন তা হয়েছে। আমার টার্গেট আছে 7টা পাস করি ইনশাআল্লাহ এখন 20,000 করে পাইলে তো কন্ট্রাক্টের যে কাউন্টার পার্ট সে ফর এক্সাম্পল টার্গেটে আমি একটাই গোলাম সিএল রাব্বানি। 7টা পাস করা সে এই 100 টাকা মানে আমার কাছেও চাইতে পারে ফ্লোতে ইন্ডিভিজুয়ালি, ধরেন এরপর দুইটা দুইটা করে টিপুর কাছেও পিএল চাইতে পারে ইন্ডিভিজুয়ালি, আগে সিএল প্রতীকের কাছেও চাইতে পারে ইন্ডিভিজুয়ালি এবং ওই মোবাইলে আমাদের তিনজনের কাছে জয়েন্টলিও চাইতে পারে। তার মানে স্যার হচ্ছে গিয়ে গোটা ফার্ম আমাদের গোটা ফার্মটাকে বোঝাবে যখন আমাদের তিনজনকে যখন স্যার ইনভলভ করবে। একদম একদম কোনো পার্টনার, কোনো ফার্মের কোনো পার্টনার কোনো কাজ করেছে তো সবাই মরেছে। ঠিক আছে, আপাতত এই মেসেজটা নেন, আমরা বিস্তারিত আলোচনা করব। সো এটা বোঝা জরুরি যে অ্যাক্ট অফ ফার্ম, অ্যাক্ট অফ ফার্ম বলতে কি বোঝায়, মানে ফার্মের কোনো কর্মকাণ্ড, ওই কর্মকাণ্ডের জন্য প্রত্যেক পার্টনারকেও লায়াবল করা যায়, ইন্ডিভিজুয়াল প্রত্যেককেও লায়াবল করা যায়, একসাথে সবাইকে লায়াবল। তাহলে ফার্মের কাজ বলতে কি বোঝায়? ফার্মের কাজ বলতে বোঝায় সেই কাজটাই যে কাজটা ফার্মের সব পার্টনার মিলে করেছে, অথবা ফার্মের কোনো একজন পার্টনার করেছে, অথবা ফার্মের কোনো পার্টনারের কোনো এজেন্ট করেছে, অথবা ফার্মের কোনো এজেন্ট করেছে, সেই কাজটাই হচ্ছে ফার্মের কাজ, অ্যাক্ট অফ দ্য ফার্ম, স্যার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি, রাইট। দেন আসে হচ্ছে যে বিজনেস। বিজনেস বলতে এনি ট্রেড, অকুপেশন, প্রফেশন, এটা জেনারেল কথা বলছি। ট্রেড মানে কেনা বেচা না, ট্রেড, ট্রেডিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি কেনা বেচা, এটা কি ট্রেডিং, বা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস কে যদিও সাধারণভাবে ট্রেড কিন্তু ব্রডার সেন্সে সেটাও ট্রেড হতে পারে, অকুপেশন অর প্রফেশন। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মানে ডিফারেন্স বিটুইন অকুপেশন এন্ড প্রফেশন? এখানে দুইটা শব্দ কেন লেখা, অকুপেশন মানেও পেশা, প্রফেশন মানেও পেশা। আমি সোফার আমি যতটুকু জানি, আমি যদি বাংলা করতে চাই দুইটার মানেই পেশাই আসে মোস্ট প্রবাবলি। দুইটা শব্দ কেন লেখা? আচ্ছা, প্রফেশন যদি আমরা যদি বলি যে সিএ প্রফেশন করতে খুব বেশি, জি স্যার। অনেক আমাদের সিএ স্টুডেন্টদের মধ্যে খুব বেশি, যে আপনি তো প্রফেশনাল বিহেভ করলেন, আপনি একটা প্রফেশনে আছেন। হোয়াট ইজ দ্য প্রফেশন?
প্রফেশনের বাংলা করলে পেশা বুঝলাম, অকুপেশনও তো প্রফেশন। তা আমি তো বলি না যে ভাই আপনি তো কোনো অকুপেশনাল বিহেভিয়ার করবেন, আপনি কোন অকুপেশনে আছেন সেটা তো আমরা বলি, কি বলি যে ভাই আপনি কোন প্রফেশনে আছেন। যদিও দুটার মিনিংই হচ্ছে একই, মানে পেশা, তারপরেও কিছু পার্থক্য হয়তো আছে। এটা হচ্ছে যে আমি কোনো হচ্ছে যে ইনস্টিটিউশনাল পর্যায় থেকে এটা শিখিনি, তবে প্রফেশনের একটা ডেফিনেশন এই সিএ প্রফেশনের একটা বইতে আছে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি বিজনেস স্ট্র্যাটেজি। সেখানে যেটা বলা হয়েছে যে প্রফেশন মানে হচ্ছে যে সেখানে আহ, এই পেশাটা কোনো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে, এখানে ইথিক্যাল রেসপন্সিবিলিটির বিষয় থাকে, এখানে প্রফেশনাল মিসকন্ডাক্ট কোনটাকে বলা হবে সেই ব্যাপারে স্পষ্ট দিক দিক নির্দেশনা। এটাই হচ্ছে প্রফেশন। সে ফর এক্সাম্পল চার্টার্ড অ্যাকাউন্টেন্সিকে আমরা একটা প্রফেশনাল ডিগ্রি দিই, তাই তো? কিন্তু আমরা যে হচ্ছে হাড়ি পাতিল বানায় সেও তো একটা প্রফেশন। সে ফর এক্সাম্পল আর এক ধরে যে কামার, যারা হচ্ছে যে কামার বা লোহার জিনিসপত্র বানায়, ওরাও তো একটা মানে ওরাও তো একটা পেশা। তো যেটা হচ্ছে যে পেশা বলতে বা অকুপেশন বলতে, যেমন ধরেন যে কামার যারা আছে তাদের তো নির্দিষ্ট কোনো এথিক্স বা কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হচ্ছে না। এই যে বিষয়গুলা, এটাকে অকুপেশন হিসেবে রাখা হয়েছে, এবং প্রফেশন হচ্ছে যেটা একটু সফিস্টিকেটেড। সে ফর এক্সাম্পল চার্টার্ড আমাদের কোড অফ কন্ডাক্ট, রুলস রেগুলেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, এগুলা যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রফেশন। আই থিংক আমি আলোচনা অলরেডি করে ফেলছি। আপনাদের যদি এই দুইটা ডেফিনেশন আছে, আই মিন অ্যাক্ট অফ ফার্ম আর হচ্ছে বিজনেস, এর মধ্যে যদি কোনো প্রশ্ন করতে পারে। কোনো স্যার অকুপেশনের মধ্যে স্যার কোনো ইথিক্যাল বিহেভিয়ার বা রুলস রেগুলেশন মানার কোনো ইয়ে থাকে না? বাধ্যবাধকতা, মানে অ্যাজ এ হিউম্যান বিং ই মাস্ট বি ইথিক্যাল না, এটা এটা ভিন্ন কথা। কিন্তু প্রফেশনটা হচ্ছে যে এইখানে একটা কোড অফ কন্ডাক্ট, এখানে একটা কি বলবো যে আহ, কি বলবো যে এখানে আন্ডার এনি আমব্রেলা, যে সে ফর এক্সাম্পল আমাদের আইসিএবি আছে, আইসিএমএবি আছে, তারপরে হচ্ছে যে উকিলদের চেম্বার অফ কমার্স আছে, হ্যাঁ? তো তাহলে মানে এখানে কি হয়, মানে এখানে যে কতটা করছে বক্তব্য ছিল। থ্যাংক ইউ তাসনিয়া। ওটা বলছিলাম প্রফেশনটা হচ্ছে যে এথিক লাগবে, মান লাগবে, কোনো সবাইকে মানতে হবে, দেয়ার ইজ নো ডাউট। বাট প্রফেশন বলতে ওইখানে বাধ্যবাধকতা আছে, আরো কিছু বিষয় আছে, যেমন কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের বিষয় আছে, ঠিক আছে? স্যার প্রফেশনটা কি কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউশনের আন্ডারে থাকবে এরকম? নট নেসেসারিলি, তবে এটা হতেও পারে। ইন জেনারেল ইয়েস, বাট ইট মে নট ম্যান্ডেটরি, ঠিক আছে? দেন হচ্ছে প্রেসক্রাইবড। প্রেসক্রাইব মানে হচ্ছে যে এই আইনের আন্ডারে কোনো রুল যদি কোনো বিশেষ নিয়ম বলে থাকে, তাহলে প্রেসক্রাইব শব্দটা মানে হচ্ছে যে রুলে যেটা বলা হচ্ছে সেটাকে প্রেসক্রাইব। থার্ড পার্টি মানে হচ্ছে ইউজড ইন প্রেসার টু ফার্ম
or to a partner there means any person who is not a partner of the partner. তার মানে হচ্ছে যে থার্ড পার্টি হচ্ছে পার্টনারশিপ ফার্মের পার্টনারদের বাইরে যায় না, তারা সবাই থার্ড পার্টি। এখানে শেষ। দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সেকশন 2 এ বলা হয়েছে, সেটা হচ্ছে যে এই আইনে কোনো ডেফিনেশন নেই কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টে আছে, তাহলে কন্ট্রাক্ট অ্যাক্টের ডেফিনেশনটা এই আইনে বলা হবে। ঠিক আছে? দেন সেকশন 3 এখানে হয়েছে যে এখানে বলা হয়েছে যে প্রভিশন অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 is consistent and not repealed by partnership act 1932 shall be applied to the firm. So কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান যদি এই পার্টনারশিপ অ্যাক্টের মাধ্যমে বাতিল করা হয় এবং যদি কনসিস্টেন্ট থাকে তাহলে পার্টনারশিপ রিলেটেড ম্যাটারসে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে যে বিধিবিধান আছে সেটা প্রয়োগযোগ্য হবে। আমি আবার যে সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দেব, কোনো একটা কনফ্লিক্ট অ্যারাইজ হইলো, সেটা পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালের আইনে সেই বিষয়টা নিয়ে স্পেসিফিক কিছু বলা নেই, কিন্তু সেই বিষয়টা 1872 সালের কন্ট্রাক্ট আইনে বলা আছে, তাহলে ওই বিষয়টা সমাধান হবে ওই কন্ট্রাক্ট আইনে 1872 সালের যে বিধান আছে সেই বিধান। প্রশ্ন আছে? Mr. Rakib Hassan, roll number হচ্ছে 26. Are you there, Mr. Rakib Hassan? Mr. Rakib Hassan, আছেন? Roll number 26. MD Fed Dos, roll number Recording 130. in progress. স্যার আসি স্যার। কে কে বলছেন? রাকিব হাসান স্যার। রাকিব হাসান, আচ্ছা। তাহলে আমাকে একটু বলেন তো যে আমি ফার্স্ট পয়েন্টটা কি বললাম একটু আগে? হ্যাঁ, পড়ে নিয়ে ডিসপ্লে করা আছে।
98 হয়ে গেছে 102 থেকে একজনকে প্রশ্ন করাতেই। আপনার আরেকটা কথা একটু বলি, আপনার হায়াতটা খুব দামি, মানে পৃথিবীর সবচাইতে দামি জিনিস তো সময়, তাই তো? তো সময়টা কি আসলে? সময়টা তো হচ্ছে আমার হায়াত, মানে আমরা যে কয়দিন বাঁচি, তাই তো? আল্লাহ আমাদের যে কয়দিন মানে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছে, এটাই হচ্ছে আমার সময়। তো হায়াত দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইলো, তো এর জবাব দিতে আছে। আমরা সময়টা মানে এটা এটা কি মানে আপনারা কি মনে করেন যে এমনি? প্রত্যেকটা জিনিসের আপনাকে হিসাব দিতে হবে, এবং সময়ের হিসাব আপনাকে, আমি পার্সোনালি মনে করি পৃথিবীতেই থাকতে দিতে হবে। আপনি যদি সময়টা, আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনা, আমার পড়ানোর স্টাইল যদি ভালো না লাগে, তাহলে আপনি আপনি বেটার ওয়েতে পড়াশোনা করতে পারেন, দ্যাট ইজ ওয়েলকাম। আমি আমি সেটাকে খারাপ বলি না, কিন্তু কথা হচ্ছে যে এই ক্লাসের লড়ে টিচারের কথা না শুনে আপনারা মানে আদৌ কি খুব গুরুত্বপূর্ণ কাজ করেন? আমার কাছে এটা মনে হয় না। মানে আপনারা ঠিক বুঝতে পারবেন সিসিটা যখন শেষ হয়ে যাবে, আপনাদের হয়তো আহ, মানে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই সময়টা কতটা গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ড। যখন আপনাদের হাঁটুর বয়সের একটা ছেলে আপনাকে ঝাড়ি দিবে, আপনার চাকরি খেয়ে ফেলবে, আপনার ফ্যামিলি নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকবেন, তখন আসলে বুঝবেন এই সময়টা। আমি বলে রাখলাম, আপনারা 99 পার্টিসিপেন্ট আছেন, প্রত্যেককে জবাব দিতে হবে। সময়ের অপব্যবহারের জন্য প্রত্যেককে পস্তাতে হবে, বিলিভ ইট অর নট। যদি আপনারা ক্লাস ফাঁকি দিয়ে বেটার কিছু করেন, দ্যাট ইজ ওয়েলকাম। আমি আই এম রিপিটিং, বাট যদি আপনি এর চেয়ে ভালো কিছু করতে না পারেন, তাহলে মানে আপনাকে মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে। এখন আপনি ভাবতেছেন যে আপনার প্যারেন্টস আপনাকে আহ, মানে আপনার প্যারেন্টস হয়তো অনেক কিছু করে গেছে, আপনার সারা জীবনে কিছু না করলেও হবে, কিন্তু বুঝবেন তখন যখন আপনার হাতে কোনো কাজ থাকবে, তখন বুঝবেন যে আপনার এই কাজটা টিকিয়ে রাখার জন্য আপনার হাঁটুর বয়সের কারো ঝাড়ি খেতে হচ্ছে, ইরেশনাল বিষয় আপনাকে মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে। তখন বুঝবেন সময়ের কথা। আমি সবাইকে রিকোয়েস্ট করব, ভাই আপনারা সময়টাকে ইউটিলাইজ করুন, ক্লাসে থাকলে অ্যাক্টিভলি থাকেন, আর যদি ক্লাসে না থাকেন, আমার কাছে মনে হয় না যে এটা অ্যাটেন্ডেন্স নিয়ে খুব বেশি আটকানোর কথা। একটু প্রোঅ্যাক্টিভ হন, কারণ আপনাদের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি তো বললাম প্রত্যেকটা মুহূর্তে খুব গুরুত্ব। Whatever, মানে আপনারা হয়তো কয়েকজন খুব ভালো আছেন, মানে ফিজিক্যাল ক্লাসেও এরকমই হয়। মানে দেখেন আপনারা, আমি একটা গল্প, আই থিঙ্ক এই বয়সে গল্পটা ভালো মজা লাগে, এটা প্র্যাকটিক্যাল। আচ্ছা, আপনারা কি জানেন ঘূর্ণিঝড় কেন হয়? ঘূর্ণিঝড় ব্যাপারে কারো আইডিয়া আছে? ঘূর্ণিঝড়টা কেন? এনিবডি হ্যাভ এনি আইডিয়া? স্যার সমুদ্রে স্যার ডিপ্রেশন যখন হয়। রাইট, ডিপ্রেশন মানে নিম্নচাপ। লঘুচাপ, নিম্নচাপ, রাইট। নিম্নচাপটা কি? নিম্নচাপটা কি? চাপ এয়ার ভ্যাকুয়াম।
বাতাসের যখন কোথাও প্রচন্ড চাপে পারফেক্ট পারফেক্ট কারেক্ট অ্যান্সার। মানে হচ্ছে যে সূর্যের প্রচন্ড তাপে কোন নির্দিষ্ট এলাকার বাতাসের যখন ঘনত্ব কমে যায় তখন সেখানে বাতাসের চাপ কমে যায়। কারেক্ট মি ইফ আই এম রং। ঠিক আছে তো? কারেক্ট। তো সূর্যের প্রচন্ড কি তাপে যখন কোন এলাকার বাতাসের ঘনত্ব কমে যায় তখন সেখানে নিম্নচাপ। যখন এরকম ঘটনা ঘটে তখন চারপাশ থেকে ভারী বাতাসের কণাগুলো দ্রুত নিম্নচাপের কে কেন্দ্র করে ছুটতে থাকে, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে এসে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাই তো? এটাই তো হচ্ছে ঘূর্ণিঝড়, তাই তো? জি স্যার। রাইট। সো এটা সব জায়গাতে আপনি অনেক বড় একটা পুকুর থেকে, পুকুরের মাঝখান থেকে বা কোথাও থেকে হঠাৎ করে যখন পানি তুলে নিবেন তখন দেখবেন যে ওই খালি জায়গাটা, যে জায়গার পানিটা আপনি তুলে নিবেন ওইখানের চারপাশের যে পানি আছে ঘুরতে ঘুরতে ওই মধ্যকে কেন্দ্র করে চলে আসবে দ্রুত গতি। প্রকৃতি কখনো কোনো খালি জায়গা রাখে এবং আমাদের সিএ প্রফেশনও থাকবে। আপনারা যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন তাহলে নিম্নচাপ হবে না। আপনারা যদি কম্পিটেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হন, পৃথিবীর আশেপাশের আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে এই নিম্নচাপ পূরণ করবে এবং তারা যখন আসবে ঘূর্ণিঝড় তৈরি, ওই ঘূর্ণিঝড়ের বাতাসের তোড়ে আপনারা কেউ টিকতে পারবেন। স্যার অলরেডি তো স্যার ইন্ডিয়া থেকে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে এসে জব করতেছে। আমি কোন দেশের নাম বলতেছি না, আমরা ইন্ডিয়াকে, আমি কোন দেশের নাম বলতেছি না বা আমি এই ব্যাপারটা নিয়ে কথাও বলতে চাচ্ছি। আমাদের প্রফেশনে যদি যোগ্য লোক না থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে, এটা খুব স্বাভাবিক। আপনি আটকাইতে পারবেন? জি স্যার। এবং এটা আটকানো সম্ভব না, কারণ ব্যবসায়ীদের ব্যবসা চালাইতে হবে। ভাই আপনারা নিজের স্বার্থে না হইলেও ন্যাশনাল ইন্টারেস্টে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কান্ট্রি ডিমান্ডিং, আপনারা যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন। দেশের চাহিদা পূরণ করতে বিদেশে চলবে। এখন ওটা বিদেশে তো বিদেশে হয়তো অনেকে যাচ্ছে, এটা ভিন্ন কারণে। দেশের তো ডিমান্ড সাপ্লাই ঠিক নেই। আপনারা বলবেন যে আইসিএবি আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাচ্ছেন। ভাই আপনাকে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানানোর দায়িত্ব দেওয়া হইতো আপনি নিজেও বানাইতেন। আপনি নিজে খাতা দেখার সময় ভাবতেন যে আমি যে প্রোডাক্টকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়ে বাজারে ছাড়ছি সেই প্রোডাক্টের ডিফেক্ট যদি থাকে তাহলে বদনামটা কার হবে? ম্যানুফ্যাকচারার, তাই তো? আইসিবির বদনাম হবে। তো সেটা তো আইসিবি কেন, কোনো প্রফেশনাল অর্গানাইজেশনই মানে সেটা করবে। ইভেন আই উড লাইক টু সে যে খাতা যখন দেখা হয় তখন ইভেন এটা কম্প্রোমাইজের দৃষ্টিতে দেখা স্টিল সো ফার আই, হয়তো আমি নিজেও ওই কম্প্রোমাইজেশনের মধ্যে দিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছি, আর আমি কাউকে আন্ডারএস্টিমেট করতে চাচ্ছি না। আমি যেটা জানি অলরেডি কোয়ালিটি কম্প্রোমাইজ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে বানানো, অথচ স্টুডেন্টদের কাছ থেকে যেটা শোনা যায় বা আমরা স্টুডেন্ট থাকতেও যেটা বলতাম যে আইসিএবি ইচ্ছা করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাচ্ছে। এটা মনে হয় না ঠিক, কারণ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে কম্পিটেন্সি দরকার, যে কোয়ালিটি দরকার, সেটা যদি না থাকে সবাইকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানায় লাভ।
তাহলে তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডেফিনেশনই চেঞ্জ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে একটা দেশের মানুষ যেটা বোঝে সেইটাই চেঞ্জ হয়ে যায়, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঘুরে যায় যদি কোয়ালিটি। সরি, আমি অনেক কথা বলে ফেললাম, হয়তো আপনারা কষ্ট পেতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকটা বিষয়ে খুব অ্যাটেন্টিভলি থাকেন এবং কনসাসলি ক্লাস করেন, পড়াশোনা করেন, নিজেরা জীবনে সাকসেস হন এবং দেশকেও, মানে আপনারা কি বলেন, দেশের জন্য কাজ। ডেফিনেটলি আপনি ভালো কিছু করলে সেটা দেশের জন্য। সো আমি ফার্স্ট পয়েন্টে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালের যে বিধানগুলো রয়েছে সেই বিধান যদি পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালের আইনের মাধ্যমে রিপ্লেস করা না হয়, বাতিল করা না হয় এবং যদি কনসিস্টেন্ট মনে হয়, তাহলে পার্টনারশিপ রিলেটেড কোনো বিষয়ে কন্ট্রাক্ট অ্যাক্ট 1972 সালের বিধান প্রয়োগযোগ্য। একজন প্রশ্ন করেছেন এরকম যে পার্টনারশিপ ফার্ম, যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আছে, সেটা কি পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে? ডেফিনেটলি every partnership firm including chartered accountant firm is under the purview of partnership act. Then লাস্ট কথাটা বুঝি নাই স্যার, লাস্ট কোনটা, যে পার্টনারশিপ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মটা কি পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে? হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যেটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, যেটা একাধিক পার্টনার নিয়ে যে ফার্মটা হয়েছে, হ্যাঁ, সেই ফার্মটা অবশ্যই পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালের আইনের থাকবে। ঠিক আছে স্যার। স্যার কেন তাহলে ফার্মের শেষে কোম্পানি লেখা থাকে স্যার? ওই কোম্পানি মানে এসিআই লিমিটেড না, ওই কোম্পানি মানে স্কয়ার লিমিটেড না, ওই কোম্পানি মানে হচ্ছে যে কি কোম্পানি কোঅপারেশন, কোম্পানি মানে সহযোগী, বিষয়টা এরকম। বুঝতে পারলেন? তাহলে স্যার একটা বিষয় হচ্ছে যে সিএ ফার্ম গুলোর আগে এই কোং লাগানো হয়, কোম্পানি ইয়ে করা হয়, আবার অনেকগুলো দেখা যায় যে পার্টনার্স লেখা হয়, হ্যাঁ পার্টনার্স, আর কোম্পানি ছাড়াও থাকে। তো সেক্ষেত্রে স্যার চ্যালেঞ্জটা কি? নাম আমি দিতে পারি। সে ফর এক্সাম্পল একটা নেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এখানে তো কোম্পানি বা ফার্ম কিছু লেখা নেই, কিন্তু এটা একটা ফার্ম, পার্টনারশিপ ফার্ম, পিওরলি পার্টনারশিপ। আবার ধরেন যে মাফেল হক এন্ড কোম্পানি, তো ওইখানে সিও দিয়ে আছে যে এটা কোম্পানি হবে, নট নেসেসারি। ওইখানের ওই কোম্পানি মানে হচ্ছে যে আপনারা যে কোম্পানি বলতেছেন সেটা না, কোম্পানি মানে হচ্ছে সহযোগী, সহযোগিতা, কোঅপারেশন, এই বিষয়টা সিও দিয়ে। কেপিএমজি একটা এটা একটা গ্লোবাল ফার্ম, কেপিএমজি তো গ্লোবাল একটা ফার্ম, এটা পার্টনারশিপ ফার্ম। কিন্তু কেপিএমজি এর পিছনে ফার্ম কথা লেখা, কিন্তু এটার অর্গানাইজেশনাল স্ট্রাকচার একটা ফার্ম, ইটস নট এ কোম্পানি, ইটস এ ফার্ম। রহমান এন্ড রহমান, রাইট, রহমান হক আরআরএইচ, ইটস এ পার্টনারশিপ ফার্ম, কমপ্লিটলি পার্টনারশিপ। স্যার আপনি কি ওইটাতেই আছেন এখন? না না, আমি আছি আর্নেস্ট ইয়ং। স্যার ফার্ম গঠন করতে হলে কি আরজেসি থেকে নিতে হয়, রেজিস্ট্রেশন নিতে হয়? আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা একটু পরে। এখন দেন সেকেন্ড পয়েন্ট যেটা এখানে আসছে সেটা হচ্ছে সেকশন 3 এ, where the partnership act 1932 is silent
on a particular issue, then provision of contract act 1872 shall be applied. মানে কোন একটা বিষয় পার্টনারশিপ ফার্ম রিলেটেড, কিন্তু সেই ব্যাপারে পার্টনারশিপ অ্যাক্ট 1932 সাইলেন্ট, কিছু বলেনি, তো সেই বিষয়টার ডিলিটিং হবে 1872 সালের কন্ট্রাক্ট অ্যাক্ট। এখান থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে এইভাবে যে পার্টনারশিপ অ্যাক্ট where partnership act is silent, then what law or act will be applied? Then থাকতে পারে যে কোম্পানি আইন 1984, ইনকাম ট্যাক্স আইন 2023, পার্টনারশিপ অ্যাক্ট, কি বলে যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আনসার হবে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। ঠিক আছে? জি স্যার। আর এই স্লাইডগুলো আমি আপনাদের সবাইকে দিয়ে দিব, গুলো আপনাদের নোট করার দরকার নেই, কোনো কিছু লিখে নেওয়ার দরকার নেই, আমি আপনারা এখান থেকে আমার দিয়ে দিব, আপনারা দেখে নিন, সমস্যা নেই। দেন চ্যাপ্টার 2 হচ্ছে সেকশন 4 থেকে 8। এই চ্যাপ্টারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমরা জানবো যে পার্টনারশিপ বলতে কি বোঝানো হচ্ছে। যেটা আমরা বললাম যে পার্টনারশিপ মানে পার্টনারশিপ অ্যাক্ট 1932, সেটা তো হচ্ছে অ্যাপ্লাই হবে পার্টনারশিপ ফার্মের উপর, তাই না? পার্টনারশিপ রিলেশন। দেন পার্টনারশিপ বলতে কি বোঝায়? দেখেন সেকশন 4 এ কি বলছে, এখানে বলছে যে পার্টনারশিপ is the relation between persons, plural, not person, persons who have agreed to share the profit, যারা প্রফিট শেয়ার করার জন্য সম্মত হয়েছে, of a business carried by all or any of them acting for all। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা 5টা জিনিস পাবো। একটা নাম্বার 1, সেটা বলা হয়েছে বিটুইন পারসনস, তার মানে এখানে একাধিক ব্যক্তি থাকতে হবে। পার্টনারশিপ রিলেশন থাকতে গেলে there must have more than one person। ঠিক আছে? তাহলে এটা অ্যাসোসিয়েশন অফ 2 or more person, এটা গেল একটা। দেন 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি কন্ট্রাক্ট। এখানে একটা কথা লাগছে যে who have agreed, who have agreed to share the profit। যেখানে এগ্রি করছে তার মানে এগ্রিমেন্ট হয়েছে, মানে কন্ট্রাক্ট হয়েছে। তার মানে পার্টনারশিপ যদি আমি বলতে চাই সেখানে অবশ্যই কন্ট্রাক্ট থাকতে হবে। দেন কন্ট্রাক্ট মে বি রিটেন, কন্ট্রাক্ট মে বি ওরাল, যে কোনো কিছু হতে পারে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সেখানে বিজনেস থাকতে হবে, মানে পার্টনারশিপের যে পার্টনাররা তারা বিজনেস করতে হবে, কোনো চ্যারিটেবল কাজের জন্য আসবে, ঠিক আছে, কোনো রাজনৈতিক কাজের জন্য আসবে, এটা পারপাসটা থাকতে হবে বিজনেস, তাহলে আমরা সেটাকে পার্টনারশিপ বলতে পারি। দেন আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে প্রফিট শেয়ারিং। পার্টনারশিপ ফার্মের পার্টনাররা প্রফিট শেয়ারিং থাকতে হবে। এখন প্রফিট শেয়ারিং রেশিও কি হবে না হবে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু প্রফিট শেয়ারিং ইজ মাস্ট। দেন মিউচুয়াল এজেন্সি। এই মিউচুয়াল এজেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মিউচুয়াল এজেন্সি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো এটা নিয়ে আলোচনা করার আগে আপনারা আগের যে 4টা পয়েন্ট আমি বললাম, নাম্বার 1 more than one person, number 3 carrying on business, number 4 হচ্ছে প্রফিট শেয়ার। এই 4টা পয়েন্টে আপনাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার, নো স্যার, কোনো প্রশ্ন? So,
সুমাইয়া জাহান কিছু বলতে চেয়েছিলেন? স্যার বলেছে প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ। দেন এই চারটা যদি বুঝে থাকেন তাহলে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে মিউচুয়াল এজেন্সি। মিউচুয়াল এজেন্সি এই বিষয়টা বোঝার আগে আমরা একটু বুঝে নেই যে এজেন্সি বলতে কি বোঝায়। এজেন্সি তো একটা রিলেশনশিপ। এই এজেন্সি রিলেশনশিপে একজন প্রিন্সিপাল থাকে, একজন এজেন্ট থাকে, তাই তো? এজেন্ট তার কাজের জন্য প্রিন্সিপালকে রেসপন্সিবল করতে পারে, তাই তো? আবার এজেন্ট যে কাজটা করবে সেখান থেকে যদি কোনো প্রফিট অ্যারাইজ হয় সেটা আবার প্রিন্সিপালের প্রফিট। রিলেশনশিপে প্রিন্সিপাল always responsible for an act, right? So এজেন্টের সমস্ত কর্মকাণ্ডের কারণে প্রিন্সিপাল দায়বদ্ধ থাকে। এজেন্ট যে কাজটা করবে ধরে নেওয়া হবে যে প্রিন্সিপালই সেই কাজটা করছে। তাহলে ওই এগ্রিমেন্টে যদি কোনো কনসিকুয়েন্স আসে সেটা কি বাংলাদেশ সরকারই সেটার জন্য দায়বদ্ধ, রাইট? আচ্ছা, এই রব্বানি ভাই, স্ক্রিনে কি কেউ ওই স্ক্রিনের উপরে রাব্বানি ভাই ওনাকে করে দেন তো। কাজের কারণে প্রিন্সিপাল রেসপন্সিবল। যে ফর এক্সাম্পল পররাষ্ট্রমন্ত্রী কোনো এগ্রিমেন্টে যদি সাইন করে, তো পররাষ্ট্রমন্ত্রী থাকুক আর না থাকুক সেই এগ্রিমেন্টটা কিন্তু বলবৎ থাকে, এবং সেই এগ্রিমেন্টের কারণে কোনো এক্সিকিউশন যদি হয় সেটা করতে হবে, এক্সিকিউশন করতে হবে। সেটা বলা যাবে না যে না এটা পররাষ্ট্রমন্ত্রী করছে সো আমি এটা কমপ্লাই করব, সেটা বলা যাবে। এটা রিলেশনশিপ। আমি আবার বলতেছি, এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপের ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে প্রিন্সিপাল ইজ অলওয়েজ লায়াবল ফর এনি অ্যাক্ট ডান বাই এজেন্ট। এটা ধরে নেওয়া হয় এজেন্ট যে কাজটা করবে সেটা প্রিন্সিপাল নিজেই করছে। দেন পার্টনারশিপের মধ্যে এজেন্সি কিভাবে হবে এবং সেটা আবার মিউচুয়াল এজেন্সি, এটা বোঝা খুবই। সে ফর এক্সাম্পল মিস্টার শহীদুল ইসলাম, হ্যাঁ, রোল নাম্বার 82, মিস্টার শহীদুল ইসলাম এবং আমরা দুইজন একটা পার্টনারশিপ ফার্ম ফর্ম করব। তাহলে আমাদের মধ্যে মিউচুয়াল এজেন্সি ক্রিয়েট এবং মিউচুয়াল এজেন্সি থাকতে হবে। তো মিউচুয়াল এজেন্সিটা কি? আমি শহীদুলের এজেন্ট হিসেবে কাজ করতে পারি, যেখানে আমি এজেন্ট, শহীদুল হচ্ছে প্রিন্সিপাল। অন দা আদার হ্যান্ড শহীদুল ভাইও আমার এজেন্ট কাজ করতে পারে, যেখানে শহীদুল ভাই এজেন্ট, আমি হচ্ছি প্রিন্সিপাল, এবং আমরা একে অন্যকে এবং প্রত্যেককে এজেন্ট হিসেবে ট্রিট করতে পারি এবং প্রিন্সিপাল হিসেবে। আমি কি বললাম যে এজেন্ট যদি কোনো কাজ করে সেটার জন্য লায়াবল থাকে প্রিন্সিপাল। আমি যেহেতু শহীদুল ভাইয়ের সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করছি, আমি যদি কোনো কাজ করি তাহলে আমি এজেন্ট, শহীদুল হচ্ছে প্রিন্সিপাল, মানে আমার কাজের জন্য শহীদুল ভাইকে রেসপন্সিবল। অন দ্য আদার শহীদুল ভাই কাজের জন্য আমি অটোমেটিক্যালি প্রিন্সিপাল, অর্থাৎ শহীদুল ভাই যদি কোনো কাজ করে সেটার জন্য আমাকে রেসপন্সিবল। ও এখন কি ক্লায়েন্ট বলছে না এটাই হচ্ছে ওই যে আগে একটা গেছিলেন ধরে শেষে না মানে প্রত্যেকেই প্রত্যেকের এজেন্ট হয়ে যেতে পারে, আমি ইয়াতে ঢুকে প্রত্যেকেই গেলাম প্রত্যেকের সেরাডনে, আপনি প্রিন্সিপাল ইয়াতে হয়ে গেলেন। যাবে। তার মানে হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের কাজের জন্য লায়াবল হতে পারে। 10 জন একটা ফার্মের যদি পার্টনারশিপ ফার্মের যদি 10 জন পার্টনার থাকে, কোনো একজন পার্টনারের স্টুডেন্ট বেশি, তারপরে সাইন তো করা কোনো এগ্রিমেন্টের কারণে কোনো ক্লেম আসলে বাকি ওই একজন সহ বাকি 9 জনকে রেসপন্সিবল, ঠিক আছে? দিস ইজ কল
মিউচুয়াল মানে এই যে অন দ্য আদার যে পার্টনারের আন্ডারে আছেন ওই পার্টনার যেখানে যখন বাকি 9 জনকে রেসপন্সিবল। ও আচ্ছা আচ্ছা। ঠিক তো আছে, আপনার তো তাহলে আমি ভাবছিলাম যে এর অনেক আগে যেটা স্টুডেন্ট প্রেসার করছিলাম, কম কাজ যে করতে পারে একটা না অনেক। মানে ফার্মের কোনো হ্যাঁ? পার্ট তো সমস্ত পার্টনারের কোনো কাজের মাধ্যমে কিন্তু ওই প্রত্যেক এটা পার্টনারকে তো আবার নাই, liable এখন কথা করা যাবে। হলো ধরেন এই যে আপনার রেজিস্ট্রেশন পড়ালেখা এক্সাম সব মিলা এদিক দিয়ে পিছিয়ে যাইতেছেন না? আমি তো চিন্তা তাহলে করতেছি আইসিবি মিউচুয়াল এজেন্সি স্কলারশিপের রেজাল্ট কবে দিবে, অ্যাপ্লাই করলাম, লোনে অ্যাপ্লাই করলাম, কোনোটার খবর নেই। ওনারা চাকরিজীবীরা যদি মাসের শুরুতে বাজার না নেয়, স্যার রাব্বানি ভাই উনি নাম চেঞ্জ করে হ্যাঁ। আবারও লগইন করতে সম্ভবত ওনাকে আইডেন্টিফাই করেন দেখেন ওই যে তারপরেও চিন্তা করেন না চাকরিজীবীরা যদি মাসের শুরুতে বাজার না করে আর আমরা যদি জিগাই যে বাজার করার কথা, ভাই পুরা মাসে যদি এরকম চালানি কোনো চিন্তা করে বাদ দাও, আমি relationship প্রত্যেকদিন টাকে বাইরে খাই আমরা ওইটা আমার partnership লাগে আরো বলবো ভালো, বাজার করার সেটা ইয়াও নাই, ডিপেন্ড করতেছে আসতে খাইয়া চললাম। পাঁচটা ক্রাইটেরিয়া আছে কি। ঠিক আছে, তার মানে ক্রাইটেরিয়া নাম্বার এখানে এখন একাধিক তো রেগুলারই বাইরে খাওয়া, দুই হচ্ছে ক্লায়েন্টে কন্ট্রাক্ট খাইতেছি, হবে, ইয়াত খাইতেছি, ফার্মে খাইতেছি, বাইরে এই খাইতেছি। একটা কিন্তু সকালে যাইতে বিজনেস হোটেলে পারপাস এইদিকে ফার্স্ট একটা বিজনেস, ঠিক আছে। করতে হইব ভাই, প্রশ্ন পাস আসতে করতে পারে হইব যে যেমন আহ, সিএল পাস which করলে of the আমি following, 20,000-এর মতো পাবো, বুঝছেন না? এটা টার্গেটে তো আছে যে এমনি actually সিএল শেষ criteria করতে of partnership, পাস করতে ঠিক হইব। আছে। পার্টনারশিপ এমনি করলে তো ভিডিও দিতে দিতে আমি অথবা নিচের আইসিবিতে কোনটি ধরাও খাই গেল। একটা কি ক্রাইটেরিয়া ফর না আইসিবি আমার ফোন দিছে, ফোন দিয়ে কয় আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কেন, এটা তো এই আমাদের রুলস এর এগেইনস্টে, কয় এটা তো আইসিডি একটা মামলা হয়ে যেতে পারে, আপনি এগুলো দিয়েন না। আমি তো বলছি এটা ঠিক আছে, এই পরে পাঁচটা আমি বিষয় সব একটু ভিডিও মাথায় রাখতে প্রাইভেট হবে। করে দিছি দেন আর হচ্ছে প্লেলিস্ট গুলো পাবলিক section করে 6, রাখছি যাতে model of সিরিয়ালে determining যারা ভিডিও দেখে the সিরিয়ালে যাতে এমনি existence দেখতে of পারে। এমনি এখানে একটা partner. ভিডিও দেখায় না, আমরা এই একটা ভিডিও নাই কিন্তু, কোনো একটা রিলেশন একটাই ভিডিও জাস্ট এক্সামটা কেমনে দিতে হয় এরকম, এছাড়া সব হাইড করে রাখছি। এই একটা পার্টনারশিপ সময় সারে দেবো, এখন আমি ডিটারমাইন করব কিভাবে, ক্লাস শেষ হয়ে যাক তখন তো সেটা দুমায়, এখন তো determine করব হচ্ছে আফসোস যে লাগে মাঝে এর মাঝে আগে যে বং চং পাঁচটা কিছু সারায় ক্লাস নাই বৈশিষ্ট্যের যায়, কথা বললাম সেই মনে হয় টাইমটা ওয়েস্ট বৈশিষ্ট্যগুলো হইতেছে। আছে কিনা সেটা বোঝার। আবার আমার হচ্ছে আমার 2-3টা বন্ধু That's it. এরা ক্লাস করে না, এরা আবার এই ভিডিও পরে দেখবে এখানে দেখবে কই আমার দিয়ে রেকর্ড করাইতেছে। In order to মানে এক determine বিষয়ে ভালো, the আমি existence রেকর্ড of করতে যাই একটু partnership হইলেও, between a group of person, মানে যত খারাপ সারি one হোক must একটু হইলেও তো look ভালো into the পড়ে, agreement of কিছু না কিছু হইলেও তো মানে শিখা তাদের যায়। মধ্যে agreement বা contract আছে কি? If the agreement is অনেক to be কনসেপ্ট share of ক্লিয়ার profit হইতো। of business, যদি এগ্রিমেন্টটা প্রফিট শেয়ারের বিজনেস হয় and ধরেন all মাঝে or মধ্যে any of এখানে them পড়তেছি এই যে for ল এর একটা there is a এক partnership. ভাইয়ে Otherwise নাকি not. নিজে নোট করছে মানে হচ্ছে বাংলিশ যে আর কি, এর আগে আমরা এর যে বাংলিশ নোট পাঁচটা একটু একটু অল্প অল্প করে করে ক্রাইটেরিয়ার কথা পড়তেছি, বললাম, বুঝার এই ট্রাই পাঁচটা করতেছি ক্রাইটেরিয়া যখন কি আছে। মিট করবে তখন আমরা সেই টার্গেট আছে ভাই, একসাথে রিলেশনশিপটাকে 7টা দেয়া, পার্টনারশিপ রিলেশনশিপ। কারণ 7টার প্রিপারেশন নিলে যদি এর মধ্যে কোনোটা খান থেকে 4 absent সাথে থাকে, 28 দিন ছুটি পাবো, তাহলে কিন্তু সেটাকে ওই 28 দিন পার্টনারশিপ যদি বলা যায়। টানা রেগুলার লাইব্রেরি ওয়ার্ক করি আর নিজে আন্ডার পড়ি, পার্টনারশিপ অ্যাক্ট আমার তো 1932 নিজের আছে যতটুকু বিলিভ আর কি। এই আইনের ইউনিভার্সিটিতে আমি আওতায় পরীক্ষার আগে partnership পড়ে পড়ে আমরা ফার্স্ট ক্লাস test পাইছি, করব। ক্লাস করতাম, একটা Say for ক্লাসও মিস example, দিতাম না, Mr. কিন্তু A পড়তাম and এক্সামের B আগে, কারণ are স্যাররা joint ক্লাসে কি করে তো এটা নোট করে ফেলতাম ক্লাসে। house which is given on rent PDT 1 lakh per month share. তাহলে এই যে 20-25টা প্রথম এক্সাম্পল যেটা এখানে কি পার্টনারশিপটা হলো কি, এখানে কি আমাদের আশপাশে একটাও বাস নাই, ম্যানেজার যা আছে না ম্যানেজারও 5-6টা পাস সিএল এর, তারা হচ্ছে একটা বিল্ডিং এর হ্যাঁ জয়েন্ট আমাদের তো এই মিস্টার কারণে এ এবং মিস্টার বি হ্যাঁ জয়েন্টলি একটা বিল্ডিং এর মধ্যে। ওই বিল্ডিংটা ভাড়া দেয় মানুষদের কাছ থেকে এবং ভাড়া বাবদ 1 লাখ টাকা প্রত্যেক মাসে পায়। এই 1 লাখ টাকা দুইজনে ভাগাভাগি করে নেয় 50,000 তাহলে এই রিলেশনশিপটাকে বা এই কো ওনারশিপটাকে আমরা পার্টনারশিপ বলবো। আমাদের ম্যানেজাররা তাহলে আমাদের সিএল কমপ্লিট ওই করতে যে পারে নাই, মানে ম্যানেজাররা কি বলে 3 বছরে শেষ করতে পারে তো না, পাঁচটা আমার টার্গেট যে criteria কোনো ওয়েতে আমি শেষ কইরা একটা প্রথম ক্রাইটেরিয়া কি ছিল যে তারপরে একাধিক তো বড় পার্সন। ফার্ম, এটাই তো সুবিধা, বড় এখানে কি ফার্মে একাধিক সবাই পাস পার্সন করার আছে? পিছনে Yes, পড়ার পিছনে আছে। যে একটা পরিবেশ এখানে না, এ এন্ড হ্যাঁ একাধিক পার্সন রাইট।
দেন করবেন আমি পরের বলে চাইতেছি আমার ক্রাইটেরিয়া ফার্মের কি ছিল? পরিবেশ আমি চেঞ্জ করতে চাইতেছি পরের আমি ক্রাইটেরিয়া ছিল একে তো হচ্ছে পাস করলে আমার টাকা পাবো বেশি কন্ট্রাক্ট আছে। হ্যাঁ, কন্ট্রাক্ট আছে যে দুইজনে প্রফিট ভাগাভাগি করে দিচ্ছে, ইটস এন কন্ট্রাক্ট না। দেন এখানে বিজনেস আছে। বিজনেস বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে একটু আগে আমরা যে ডেফিনেশন পড়ে আসছি বিজনেসের, সেখানে বলা হয়েছে এনি ট্রেড, অকুপেশন আর প্রফেশন। এরকম নেচারের যদি হয় তাহলে সেটাকে বিজনেস। এরকম কিছু হচ্ছে না, দুইজনে মিলে ভাড়া দিচ্ছে, ভাড়ার টাকাটা ভাগাভাগি করে নিচ্ছে, ইটস নট এ বিজনেস, রাইট? তো তাহলে বিজনেস থাকতে হবে, এই কন্ডিশন ফুলফিল হচ্ছে না। তো এখানে কি প্রফিট শেয়ারিং আছে? প্রফিট শেয়ারিং বলতে তো এখানে আসলে টার্গেট হইলো কি জানেন ফার্মে স্যাররা কইছে যে মানে টাকা আপনারা বাড়ায় যদি দিব বলেন সিএল পাস যে করলে স্যালারি টাইপ একটা অ্যামাউন্ট যে দিব রেন্ট, এটা তো একে তো আমার দরকার সেই রেন্টটা আবার ধরেন আমি যখন পাস করবো ফার্মের ম্যানেজারের গায়ে আগুন লাগে যাবে প্রফিট শেয়ারিং হচ্ছে যে বিজনেস হবে, দেন এখানে থেকে আফটার কস্ট যে সেভিংসটা থাকবে সেই প্রফিটটা কোন একটা রেশিওতে ভাগাভাগি। এটা তো এটা দরকার এখানে আর এখন তো আইসিবির নিয়ম দেন আপনি নেক্সট ইয়ারে হচ্ছে কোন যে কাজগুলো করবেন কাজের কাজ mutual দিবেন agency। ওই এখানে কি কাজগুলো mutual করার জন্য agency আপনার আছে? দক্ষ জনবল আছে কিনা মিউচুয়াল দেখাইতে এজেন্সি হবে বলতে এখানে তো কি আপনার যদি বি সিএল এর পাস করার লোক থাকে তাহলে ওরা দক্ষ একে হিসেবে কাউন্ট রেসপন্সিবল করে করা এর আগে যাচ্ছে সবাই রেজিস্টার্ড এবং ঠিক আছে এর অ্যাক্টিভিটিস এর কারণে বি কে রেসপন্সিবল করা এবারে যাচ্ছে দেখাই তো সব যাচ্ছে কাজ। না। তাহলে এই প্রথম রিলেশনশিপটাকে এটা একটা পার্টনারশিপ এটা তো বড় ফার্মদের আছে ছোট ফার্মদের ঠিক আছে? ছোট ফার্মে পড়ার পরিবেশ তৈরি করতে হবে না আপনাদের কোশ্চেন এভাবে থাকতে পারে যে নিচের কোন এক্সাম্পলটি হ্যাঁ। পার্টনারশিপ রিলেশনশিপ হিসেবে ট্রিগার করে আন্ডার পার্টনারশিপ অ্যাক্ট 1925। তাহলে এই যে পাঁচটা ক্রাইটেরিয়া প্রিন্সিপালরা আমরা তো যেটা সব কাজ করাই স্টুডেন্টদের এই পাঁচটা ক্রাইটেরিয়া এমন একটা তাহলে পলিসি চেঞ্জ হলে সবার জন্য ভালো আমি তো টার্গেট হচ্ছে যেমন হোক সিএল পাস করে একে তো ফার্মের রেভলিউশন হবে সবার নামে একবার ফুল ফার্মের নাম হয়ে যাবে এরপর যারা ম্যানেজার এই এখন যে ফাত্রামিটি করে না এবার জবাব দিব আমি রেজাল্ট দিয়ে কোনো কথা নাই কিচ্ছু কই না যা করার করতেছে চুপচাপ শুনি চুপচাপ সই তারা একটা হিন্দু আমি আনডিভাইডেড খালি রেজাল্ট দিয়ে জবাব দেয় সদস্য, এই সবাই মিলে একটা টেক্সটাইল বিজনেস এই আমি প্রত্যেকদিন আয়া তো লাইব্রেরি ঢুকতাম তারা এখন আয়া ঢুকতেছি না ক্লাসের কারণে এখন ক্লাস তো ডিসেম্বর পর্যন্ত হয় মনে হয় যেটা নেই সেটা হচ্ছে মিউচুয়াল এজেন্সি, ক্রুশিয়াল টু বি এ পার্টনারশিপ রিলেশনশিপ। এছাড়াও দেখা হয়েছে মিট তো হিন্দু আমার ভাই আনডিভাইডেড ফ্যামিলি এই হুদাবাসী 6 মাস যদি প্রফেশনাল ইয়ারটা না থাকতো তারা আমি হুদাবাসী স্যারও এখানে ঢুকতাম তাদের মধ্যে মিউচুয়াল আমার মনে হচ্ছে 6 মাস আগে বাইরে এলাম 6 মাস আগে পার্টনারশিপ রিলেশনশিপটা হচ্ছে না। আপনার তো মনে করেন আমার দেন আমার আগে পরেরটা ঢুকেও উদাহরণে আসি। দেখা গেছে আমার থেকে বেশি দিন করা লাগতেছে অ্যাজ এন এজেন্ট আবার to save his আমি ওই টাইমে চাইলে আপনি যে কয় মাস এক্সট্রা করবেন ওই কয় মাস এক্সট্রা যদি আমি নিজেও বাসায় বয়ে বয়ে পড়ি শেয়ার টু স্টোর টোটালি ফ্রি হচ্ছে কিন্তু যে এ এটা একটা BK বিষয়। agent আবার কি হিসেবে আবার চাইলে আমি নিয়োগ জবে ঢুকে করলো। যেতে পারবো মানে আমার উপরে B কিন্তু আমি সিএ ফার্মে ব্যাক এর করব না প্রোডাক্টটা বিক্রি 3 করবে, বছর পরে এখান বাইরে থেকে যে মধ্যে বাইরে profit হবে সেটা আমি সিএ তুমি ফার্মে ভাগ করে দেখছি নেওয়া যারা হবে সিএ ফার্মে 2:1 পরেও থাকা যায় এই মানে তাহলে সিএল সিসি শেষের পরেও থাকে যে এখানে এরা ফার্মের কাজ করে করতে পারে একাধিক না পার্সন কিন্তু নিজে পড়া টাইম আছে পায় এন্ড কারণ ম্যানেজার হিসেবে ঢুকে কন্ট্রাক্ট আছে। ইয়েস ইটস এ এরা পড়া টাইম কন্ট্রাক্ট, পায় না তাই না? যে একজন রাজি হলো ওই আরেকজন পণ্য অনেকে বিক্রি কয় যে করবে, লাইগা থাকলে profit সিএ share করবে। মানে ওই যে এখানে একটা কাজগুলো contract শিখা আছে। সোজা হয় এই সেই সো আমার এখানে মনে কি হয়। বিজনেস আছে? ইটস এ বিজনেস, ট্রেড, পণ্য বিক্রি করা হবে, এটা একটা ব্যবসা। কাজ তো ভাই 3 Business বছর is also শিখেই যাবে না এখানে শিখবে না, প্রফিট শেয়ারিং এটাই আর আছে। ইয়েস প্রফিট শেয়ারিং আছে, it's to one। এমনি শিখা problem আর টা কি আছে প্রবলেমটা হচ্ছে এখানে মিউচুয়াল এজেন্সি, বিকজ আমাদের ফার্মে যে দুজন ম্যানেজারের ট্যাক্সের কাজ শিখাইতেছে এখন আমি এদের লগে বয়ে বয়ে কাজ করি আমি বলতেছি এখানে এ ইজ অলওয়েজ প্রিন্সিপাল, বি ইজ হ্যাঁ, অলওয়েজ এটাই তো। যখন এ অ্যাকাউন্টস বিকে রেডি করা তো এজেন্ট ইজি নিয়োগ ভাই করে রেডি করছেন মিউচুয়াল আমি এজেন্সিটা হয় না। আমাদের এই ফার্মের আমি বহুবার বলেছি যে মিউচুয়াল এজেন্সি মানে হচ্ছে জানেন কোনটা কোন এর প্রত্যেকেই ভিতর যাইতেছে প্রত্যেকের এটা এজেন্ট হতে পারে, আবার প্রত্যেকেই প্রত্যেকের আলাদা প্রিন্সিপাল। আমাদের ফার্মে ছোট ছোট অ্যাকাউন্টসের কাজগুলো যখন এখন আমরা দিতেছি এই উদাহরণ থার্ড উদাহরণে আর ওই যে যেখানে অডিট বলা সফটওয়্যারের যে হচ্ছে BK প্রসেসটা agent এটা হিসেবে আমাদের নিয়োগ ফার্মে দিল এক্সেল A করে কে। ফেলছে
সেখানে পুরা কাজটা এক্সিকিউশন শিখাই মিউচুয়াল দিছে। এজেন্সির অডিটে যায় আপনি পুরা মানে কি বলে যে এক্সেলে স্ট্রেট ধরে লাইন ধরে এজেন্সি, ওইটারে ভাগ করে সেখানে বি ম্যাথে ইজ রেজাল্ট সেট অলওয়েজ করে নিজে নিজে সব ডকুমেন্টস এ ইজ কালেক্ট করে অলওয়েজ ফেলতে পারে। সো পার্টনারশিপ হতে মিউচুয়াল এজেন্সি কাজ শিখার সুযোগ নিয়ে ধরেন আমার কোনো আফসোস নাই, কিন্তু ওই যে পাস করার সুযোগ যদি না দেয় নাই, তাহলে আর আমরা যদি এটাকে পড়ার সুযোগ না partnership দেয় ওইটা লয়ে তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। রিলেশন বলতে পারি না। দেন নেক্সট উদাহরণ, A, B and C run a CA firm wherein A take care of audit, B take care of C tax and C finance. Profit share equal. তাহলে এইখানে কি মানে এখানে কি পার্টনারশিপ রিলেশন হয় কি? একটা একটা করে যদি দেখি তাহলে এখানে পার্সন আছে, এখানে একাধিক পার্সন আছে, এখানে হচ্ছে বিজনেস আছে, এখানে কন্ট্রাক্ট আছে, এখানে প্রফিট শেয়ারিং এর মেকানিজম আছে, এভরিথিং ইজ देयर না, একটা সেফ ফার্ম। তাহলে একটা সেফ ফার্ম এটা হচ্ছে যে একটা পিওর পার্টনারশিপ ফার্ম। আচ্ছা, আমি গোলাম রব্বানিকে ওয়েটিংয়ে দেখাচ্ছিল, গোলাম রব্বানি সাহেব আপনি কি জয়েন করেছেন? হ্যাঁ স্যার, আমি আছি তো স্যার। কাকে যেন দেখলাম কেউ ওয়েটিংয়ে দেখাচ্ছে। না স্যার, ওইটা অপশন ক্রিয়েট করা হয়েছিল, এই জন্য স্ক্রিনে ওইটা ভিজিবল ছিল স্যার। দেন লাস্ট উদাহরণটা বলি, তারপরে আমরা কোশ্চেন রাইট। লাস্ট উদাহরণ হচ্ছে A and B run a recreation house for elderly. A এবং B তারা একটা রিক্রিয়েশন হাউস চালায়, এটা বয়স্ক লাইব্রেরিতে টানা বসে থাকা লাগে যে ধরেন সাইডে সবাই পড়তেছে, অন চাইলেও আপনি উঠতে পারতেছেন না, চাইলেও মোবাইল চালাতে পারতেছেন না, প্রতিষ্ঠানটা চলবে। মনোযোগ আর আপনি ধরেন টায়ার্ড আছেন নিজের, কিন্তু তখন বুঝান না যে টায়ার্ড, কারণ এখানে যে পড়তে হবে, সাবস্ক্রিপশনটা সবাই নেওয়া হয় পড়তেছে সেটা আপনিও করবেন। একটা ইকুইপমেন্ট পারপাস এবং রিক্রিয়েশন পারপাস নেওয়া। সকালবেলা শুধু তাড়াতাড়ি দেন উঠতে প্রশ্ন পারলে হচ্ছে যে বাসায় পড়তে তাহলে হবে, আমি এই পড়াটা বিষয়টাকে মেইনলি বাসায় ধরবেন সকালবেলা দেখেন আর এখানে রাত একাধিক একটা ধরবেন পার্সন আছে। লাইব্রেরিতে। এই তাইলে Okay. দেখবেন আপনার সিএ লাইফ সুন্দর। যারা পাস Yes, করছে there is এদের একটাই conflict. কথা, কারণ পড়ছে হচ্ছে যে তারা এগ্রি করছে যে সবার কথা। কি বলে যে এই একটা প্রতিষ্ঠান চালাবে তবে এটা for তো আপনার specific ধরেন purpose. Yes, জীবনের there is সাথে একটা মানে ডিগ্রি অ্যাড হয়ে গেল Then- সারা জীবনের জন্য। ঠিক আছে, Is there আপনি any মরে গেছেন business? কিন্তু যদিও আপনার নাম লয় এফসিএ কইব সাথে দিয়া, এসিএ কইব Answer সাথে is দিয়া, no. কারণ কিন্তু হচ্ছে ওই তারা যে যে ডিসিএস এ কিন্তু সাবস্ক্রিপশনটা পায় বাইরে সেই যায় আপনার শেষ। সাবস্ক্রিপশনের টাকা দিয়ে 5 বছর করলেন অথবা রিক্রিয়েশনের পেছনে খরচ করা। ধরেন সো 30-40 এখানে বছরও করলেন, বিজনেস বাইরে হওয়ার পরে কিন্তু বিজনেস আপনার মানে নামের হচ্ছে সাথে কি আর ওই ওখানে প্রফিট বিসিএস থাকতে হবে। কইরা কইব না। এখানে প্রফিট কোথা থেকে আসবে? তখন তো সাবস্ক্রিপশনে যে রিটায়ার্ড টাকা পাচ্ছেন সবকিছুই খরচ হয়ে যাচ্ছে ইকুইপমেন্ট আমরা এবং কেউ সাবেক এই মন্ত্রণালয়ের ইয়া So ছিল, এখানে কিন্তু আপনার নামের সাথে business- সারা জীবন এসিএ এখানে প্রফিট হচ্ছে না, সো প্রফিট শেয়ারিং নেই। পার্টনারশিপ তাহলে ট্যাক্স এই রিলেশনশিপটাকে আমি পার্টনারশিপ বলতে পারি। আমার তো টার্গেট হইছে ভাই অ্যাকাউন্টিং, তো তো আপনাদের বললাম কোশ্চেন আমার আসতে বসতে হবে পারে যে অ্যাকাউন্টিং, আমি ক্লাস who is করতেছি, relationship ক্লাসগুলো can শেষ হয়ে গেলে all এটা আমি partnership? বসবো। আর আমার ওই যে নভেম্বর থেকে যে ছুটি নিব, পুরো 1 মাস ছুটি নেব না, 1 মাসে তো সারাদিনই আমি পড়বো, এখনো পড়তেছি, আর তখন সারাদিন পড়বো, বই শেষ করে এখন ফেলবো এই ইনশাআল্লাহ। উদাহরণগুলোর ভিতরে এখনো তো এই যে ধরুন বিজনেস ফাইন্যান্সে 12 নম্বর চ্যাপ্টার রানিং, থাকলে দিতে পারে। তারপরে অ্যাসুরেন্স একবার শেষ করছি, এরপরে অ্যাকাউন্টিং এর 6 নম্বরের পর আর ধরি নাই, ক্লাস করাইতেছে, ক্লাসের ইয়া দেখে দেখে কনসেপ্ট ক্লিয়ার করতেছি, পরে প্র্যাকটিস করব। আর ম্যানেজমেন্ট ইনফরমেশন ধরবো, ওই যে এটা একদিন ধরছিলাম, ধইরা দেখি যে ম্যাথ, আর এটা ম্যাথ সাথে সাথে করতে হবে। হ্যাঁ, সহজ সহজ, এই আগে এইসব ম্যাথ করছি, এনপিভি টেনপিভির যে ম্যাথগুলা এগুলা করছি ইউনিভার্সিটিতে। আর ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে আমি এই পাইছিলাম, ফাইন্যান্সে এই পাইছি, মানে ফাইন্যান্সে আমার মোটামুটি গ্রেড ভালো ছিল আর কি। ওই যে স্যার ওই কোর্সটা নিছিল তাহলে স্টক মার্কেট যেটা নিয়ে, হচ্ছে যে যে মানে কোশ্চেন এরকম যদি ডিসকাশন question করছিল, থাকে, এর জন্য আমার স্টক মার্কেটে খুব নিচে আগ্রহ কোনটি জন্মেছে। পার্টনারশিপের উদাহরণ, এই যে ধরুন তাহলে আপনাদের স্টক এই মার্কেটে পাঁচটা ইনভেস্ট শুরু করছিল, ক্রাইটেরিয়া অ্যাসেস ভাইয়ের কথাটা করে আমার খুব ভালো লাগছে, যে এখন আপনাকে সিদ্ধান্ত অল্প ইনভেস্ট নিতে করবো, হবে লস যে আসবে, মন খারাপ হবে, এটা কি একটা আমার পার্টনারশিপ ডেডিকেশন নষ্ট নাকি হয়ে না। যাবে, এই যে ফোকাস থাকতেছি না আমি। কিন্তু যখন লাখ লাখ কামাবো, লাখ লাখ ইনভেস্ট করবো, লাখ 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 রিটার্ন আসবে, আর তখন একটা আলাদা নিজেদের সিক্রেট গ্রুপই হবে। আপনি যখন একটা, আমি চিন্তা করলাম যদি আমি এখন এফসি হইতাম
এফসিএ ওই ওই দিকে ফোকাস দাও, কারণ আমি হ্যাঁ ধরেন একটা কথা চাইলে একটা টিউশন নিতেই পারি, দেন আমাকে বলছো পড়াইতে। আমার ফার্মে জানে যে কি জানেন, আমি ফার্ম থেকে বাইরে হইতেছি, আইসা টিউশনি করাইতেছি, এরপর বাসা যায় পড়তে বসি। কিন্তু আমি এটা কইছি কেন, আচ্ছা যাতে আমার আমি 6টার পরে 1 একটা মিনিট মিনিট আটকে না একটু আসি, কারণ আমার ফোনে চার্জ আর আমি জানি যে আমি টিউশনি আসি মানে আছে। আর আমার বাসা কই এখনো কই জানো জানেন? Okay. হাজারিবাগ। আমি এখনো বাসা এখানে চেঞ্জ করে এখানে আসছি, কাউরে জানাই না। না এটা জানালে কি করতে হবে? আমি জানাইলে কো আর আপনার বাসার কাছে, এখান থেকে আধা ঘন্টা লাগবে, আরে পরে যাই এমনি এমনি কই। আমি কোনোভাবে এটা মাইনে নিতে রাজি না। আমার 6টা 1 মানে আমার পার্সোনাল টাইম শুরু। আমি পড়বো না ঘুমাবো, ঘুমাইলে আমার মেন্টাল হেলথ ভালো থাকবে, রেস্ট হবে, ব্রেনের জন্য রেস্ট। ঠিক আছে, এতটুকু তো জানি ফার্মে যারা সিনিয়র এদের থেকে এক্সেল ভালো চালায়। ম্যানেজারদেরকে অনেকগুলো ফর্মুলা শিখিয়ে দিছি। আমি তো এক্সেলের কোর্স করছিলাম, এই ফর্মুলা টর্মুলা যা আছে ম্যানেজার তো ধরে ধরে শিখেছি। আর এটা হিসাব করো না কেন, ম্যাচে কয় টাকা দেওয়া লাগবে না লাগবে, প্যারা নাই, মানে টাকা তো দিতে হবে, এটা পরে হইলেও দিলাম। হ্যাঁ না ওটা তো আমি আমি আর আপনি কি মাসের শুরুতে করুম? এরা ম্যানেজার এদেরকে কইতে হবে যে ভাই আপনারা তো আর্নিং করেন, আপনারা তো মাসের শুরুতে নেওয়া উচিত। না এই কারণেই তো ভাই আয় কয় কেমনে খাইতেছো নাজুল ভাই। আমি বলি, ভাই কেমনে কাম, ওই যে বাইরে খাইতে আসি, আপনারা না এক বেলা তো আমি বাসা রান্না করি। এই যে ভাই কইছে না চুলার দুয়ারেও যায় না, যাই না, রান্না হইলে ভিতরে যায় খাইয়ে চলে আইতেছি, আর না হলে বাইরে যায় খাইতেছি, দম করে চলে আইতেছি, 10 মিনিটের কাম। তাহলে আহ, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আই থিংক চ্যাট বক্সে কোনো কোশ্চেন থাকতে পারে। একজনে ব্রেকের কথা বলেছেন। করা লাগবে ভাই অপশন। ধরেন তো হিসাব এখন বেরোচ্ছে তো, কারণ আপনার হচ্ছে যে কোনো উপায়ে পার্টনারশিপের যে অন্তত যে কোনো ভাবে 3 ঘন্টা, ধরেন 5টা বাজে উঠতে পারলে তো উঠলাম, এখন যারা বৈশিষ্ট্যগুলো পাস করছে তাদের কাছেও বৈশিষ্ট্য শুনলে আলোচনা করা হলো। এর মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে আর পার্টনারশিপ বলা যাবে না। সকালবেলা যদি উঠতে পারেন, আপনি উঠেন সকালবেলা? আমার উঠাই দিন ভাই, আমার ঘুম পুরো রুটিন চেঞ্জ হয়ে গেছে। আমি আগে সকাল সকাল উঠতাম, এখন এত টায়ার্ড লাগে। আনসার পেয়েছেন? উঠে দেখি 8টা আজকে বাজে। 5:30 বাজে অ্যালার্ম ছিল, পরে অ্যালার্মটা চিপকে বন্ধ করছি, দেন কোশ্চেন না থাকলে আমি নেক্সট স্লাইডে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তারপরে এনি কোশ্চেন? রাখা 10 মিনিট পরে উঠে 10 মিনিট পরে উঠে দেখি চলে বাজে 10 বাজে, সরি 10 মিনিট 20 বাজে, এবার উঠলাম আর কি, উঠে মুখ দিয়ে আই গেস আমি একজনের ব্রেকের কথা বলেছে। আই গেস আমি যদি আমরা যদি আর হাফ অ্যান আওয়ার কন্টিনিউ করে একেবারে ক্লাসটা শেষ করে দেই, আই থিংক দ্যাটস বেটার, রাইট? লাইভে লোক আছে যে মেসেজ দিছে, স্যার জি স্যার। Yes, কারণ sir. আমি যেহেতু ডিলে করেছি, সো আর আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমি পরবর্তী স্লাইডে যাই। বলেন কোন জায়গায়? আচ্ছা, এই বারবার একটু ইয়ে দেখাচ্ছে, কেউ কেউ বের হয়ে মনে হয় আবার জয়েন করতে চাচ্ছে। দেন আসি হচ্ছে যে হু ক্যান বি এ পার্টনার, কে পার্টনার হতে পারে। আমি গেলে আমি রাখি দিব, মানে হচ্ছে যে ও আগে গেলে ও জায়গায় পার্টনার মেসেজ দিছিল, পরে আমি বললাম যে হ্যাঁ আসতেছি আসবে, ঠিক আসতেছি, পরে ওই সবাই আবার ফোন দিছে, কারণ বাজার আসছি, প্রথম কথা হচ্ছে মাইনর। মাইনর মানে কি? মানে অপ্রাপ্ত বয়স্ক কেউ কি, অপ্রাপ্ত বয়স্ক কেউ কি পার্টনার হতে পারে কিনা? বলে করে এসে পরে প্রাইমা ফেসি আপাতত নয়। এর কারণ হচ্ছে কেন হতে পারে না? চেষ্টা করে যাই, এর কারণ হচ্ছে মাইনর ক্যান নট এন্টার ইনটু এ কন্ট্রাক্ট। যেহেতু পার্টনারশিপ হচ্ছে একটা কন্ট্রাক্ট বিটুইন টু অর মোর পারসন ফর ডুইং বিজনেস ইন অর্ডার টু প্রফিট শেয়ার, তাহলে যেহেতু মাইনর ক্যান নট বি পার্ট অফ কন্ট্রাক্ট, এটাই ভাবতেছি সেহেতু ভালো মানুষ কেমনে। কোনো মাইনর পার্টনার হিসেবে গণ্য হতে পারে না। সো মাইনর ক্যান নট বি পার্টনার। হাউএভার এখানে একটা তবে আছে যে কিছু সার্টেন ক্রাইটেরিয়া যদি মিট করে তাহলে মাইনরও পার্টনার হতে পারে।
আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। দেন কোম্পানি কি পারে? ইয়েস, একটা কোম্পানি একটা সিএ ফার্মের একটা পার্টনারশিপের পার্টনার হতে পারে। কোন পার্টনারশিপ ফার্মের পার্টনার একটা কোম্পানি হতে পারে, কিন্তু ওই কোম্পানির নুডলস রান্না করছেন? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে এই বিষয়টা অ্যালাউড থাকতে হবে। তার মানে যদি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যালাউ করে, তাহলেই শুধুমাত্র একটা ফার্মের পার্টনারশিপ ফার্মের পার্টনার কোন একটা কোম্পানি হতে পারে। আপনার শর্ট পড়বে না তো? দেন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনার শর্ট পড়বে কোম্পানি না তো? কিভাবে পার্টনারশিপ ফার্মের পার্টনার হবে? এটা হতে পারে কারণ হচ্ছে যে কোম্পানি নিজেও, একটা কোম্পানি কিন্তু একটা কি কৃত্রিম ব্যক্তি সত্তা, সেপারেট লিগ্যাল এন্টিটি। সো কোম্পানির নামে মামলা করা যেতে পারে, কোম্পানি আপনার নামে মামলা করতে পারে। কোম্পানি ক্যান ওয়ার্ক লাইক এ কি বলবো, একটা জীবিত মানুষের মধ্যে কাজ করতে পারে। সো এটা একটা লিগ্যাল এন্টিটি, সেপারেট লিগ্যাল এন্টিটি ক্রিয়েটেড বাই ল, কোম্পানি। সো কোম্পানি ইজ অলসো পারসন। সো কোন একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার হিসেবে কোম্পানিও থাকতে পারে, তবে কোম্পানির আর্টিকেল বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে সেই বিষয়টা অ্যালাউড। দেন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। প্রশ্ন হচ্ছে যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কি কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে কিনা? আনসার ইজ নো, এটা হতে পারবে না। কারণ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির পরিবারের সদস্যরা, তাদের মধ্যে মিউচুয়াল এজেন্সি থাকে না। দেন হচ্ছে পার্টনারশিপ ফার্ম। স্যার প্রশ্ন জি, এটা আমি ভালোভাবে বুঝতে পারিনি স্যার আগেরটা। কোনটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি? ইয়েস স্যার। সো অ্যাজ পার কন্ট্রাক্ট, মানে পার্টনারশিপ অ্যাক্ট 1932, কোন পার্টনারশিপ ফার্মের পার্টনার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হতে পারে। প্রশ্ন থাকতে পারে কেন হতে পারে না? এর কারণ হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যে সদস্য থাকে, তাদের মধ্যে মিউচুয়াল এজেন্সি থাকে না, যেটা পার্টনারশিপ ফার্মের পার্টনার মানে ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া। ঠিক আছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলতে আমরা কি বুঝি? এটা স্যার আমি ক্লিয়ার না। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বিষয়টা হয়তো বাংলাদেশে এখন আর নেই, কিন্তু একটা সময় ছিল। বা এই বিষয়, এই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি নিয়ে স্পেসিফিক আইন আছে বলে আমার জানা আছে, বা আমার মনে হয় যে, বা আমি যতদূর জানি সেটা হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কিভাবে চলবে, তাদের সম্পদ কিভাবে বন্টন হবে, তাদের মধ্যে রিলেশন কিভাবে হবে, এই সব কিছু নিয়ে আমার যেটা কি বলে যে, আমার ধারণা মতে একটা স্পেসিফিক লই আছে। ঠিক আছে, সেই ল দ্বারাই বেসিক্যালি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির সম্পদ বা বিষয় আশয় এগুলো সব মানে রেগুলেটেড হয়। সো ওই ল এর আন্ডারে হয়তো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যে সদস্যরা থাকে, তাদের মধ্যে মিউচুয়াল এজেন্সি ক্রিয়েট করা যায় না। যেহেতু মিউচুয়াল এজেন্সি ক্রিয়েট করা যায় না, সেহেতু হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে না। ঠিক আছে, ওকে স্যার। দেন হচ্ছে পার্টনারশিপ ফার্ম। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। সে ফর এক্সাম্পল, শহীদুল ভাই আর আমি, আমরা দুইজনে মিলে একটা পার্টনারশিপ ফার্ম দিলাম। সে ফর এক্সাম্পল নাম দিলাম হচ্ছে যে এসপি, সে ফর এক্সাম্পল শহীদুল এন্ড পার্ম, এসপি এন্ড কোম্পানি, সে ফর এক্সাম্পল একটা সিএফ ফার্ম। এখন প্রশ্ন হচ্ছে, এই এসপি এন্ড কোম্পানি এজ এ ফার্ম অন্য আরেকটা ফার্মের পার্টনার হতে পারে। সে ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড, এই তিনজনে মিলে একটা ফার্ম দিতে চাচ্ছে, যে ফার্মের একজন হবে। আনসার ইজ নো। ঠিক আছে, কোন ফার্ম এজ এ ফার্ম মানে ফার্ম হিসেবে অন্য কোন একটা ফার্মের পার্টনার হতে পারে না।
দেন হচ্ছে লুনাটিক, মানে পাগল কেউ কোনো ফার্মের পার্টনার হতে পারে না, দিস ইজ নট পসিবল। পাগল কোনো কন্ট্রাক্টের পার্টি হতে পারে না, দেয়ারফর কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার লুনাটিক পারসন হতে পারে। তাহলে মাইনর প্রাইমা ফেসি আপাতত minor cannot be partner, but upon satisfying certain condition, a minor can also be a partner of a partnership. Company can be a partner of a partnership firm. However, it need to be allowed by memorandum of association. Hindu undivided family, a partnership firm, a lunatic person can never be a partner of a partnership firm. Is there any question, please? Let me know. কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। মোস্ট প্রবাবলি আমার ওই স্ক্রিন শেয়ারটা চলে গেছে না? জি স্যার। জি স্যার। সো এই স্লাইডে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন নেই? সো দেন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার। এটা হচ্ছে যে পার্টনারশিপ অ্যাক্টে পার্টনারশিপ ফার্মের ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার কত হতে পারে সেই ব্যাপারে কিছু বলা নেই। তবে কোম্পানি আইনের মানে কোম্পানি আইন 194 এর সেকশন 4 এ এটা বলা আছে যে পার্টনারশিপ ফার্মের পার্টনার 2 থেকে 10 জনের মধ্যে হবে এনি আদার কেস, তবে ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে 20 জন হতে পারে, রাইট? তাহলে এই লিমিটেশনটা দেওয়া কিন্তু পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে নেই, তবে কোম্পানি আইনের মধ্যে বিষয়টা আছে। ওকে, নাকি হচ্ছে যে আমি ভুল বললাম? না স্যার ঠিকই আছে এবং লেখাও আছে in case of banking partnership business minimum number of member is 2 and maximum is 20. ওকে, দেন হচ্ছে ফর্ম অফ পার্টনারশিপ, মানে হচ্ছে যে ক্যান টু কোম্পানি ফর্ম এ পার্টনারশিপ? প্রশ্ন যদি হয় আনসার ইজ ইয়েস, করতে পারে। যেটা আমরা আগে পড়েছিলাম যে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন যদি অ্যালাউ করে তাহলে কোম্পানি ক্যান বি এ পার্টনার অফ এ পার্টনারশিপ। দেন শুধুমাত্র 2টা কোম্পানি মিলে কি একটা পার্টনারশিপ ফার্ম দিতে পারে কিনা? ইয়েস, দিতে পারে। দেন হচ্ছে 2টা
হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি তারা কি পার্টনারশিপ ফার্ম ফর্ম করতে পারে কিনা? আনসার ইজ নো, পারে না। ক্যান টু মাইনর ফর্ম এ পার্টনারশিপ, মানে দুইজন মাইনর তারা কি পার্টনারশিপ ফর্ম করতে পারে কিনা? নো, কারণ হচ্ছে মাইনর ইজ নট ক্যাপেবল টু ফর্ম এ পার্টনারশিপ ফার্ম। আমি বুঝি না এই কাজটা কে করে। ওকে, দেন হচ্ছে ক্যান এ কোম্পানি এন্ড এ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ক্যান ফর্ম এ পার্টনারশিপ? আনসার ইজ নো, কারণ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি পার্টনারশিপ ফার্ম এর পার্টনার হতে পারে না। দেন ক্যান এ ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল ফর্ম এ পার্টনারশিপ? দেন একটা ফার্ম তো অন্য একটা পার্টনারশিপের পার্টনার হতে পারে না। দেন ক্যান এ মাইনর এন্ড এ ইন্ডিভিজুয়াল ক্যান ফর্ম এ পার্টনারশিপ? এটাও হতে পারে না। তাহলে এমসিকিউ এভাবে আসতে পারে আপনাদের যে নিচের কোন রিলেশনশিপটা বা নিচের কোন ফর্মটা ইজ ক্যাপেবল ফর ফর্ম এ পার্টনারশিপ। ঠিক আছে, তো আপনাদের আন্ডারলাইং রিজন বুঝতে হবে কেন পারে। সে ফর এক্সাম্পল দুটো কোম্পানি পারলো, কেন পারলো? যে কোম্পানি আর অ্যালাউড, তাই না? তো যেখানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আছে, যেখানে মাইনর আছে, যেখানে ধরেন যে ফার্ম পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে চায়, সেখানে এইসব জায়গাতে কিন্তু পার্টনারশিপ ফর্ম হচ্ছে না, রেজাল্ট নো আসতেছে। তার মানে বুঝতে হবে ওইটাই যে আগে যেটা পড়লাম এখানে। সো লোনাটিক কেউ পার্টনার হতে পারে না, পার্টনারশিপ ফার্ম অন্য একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে না, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হতে পারে না। সো এই জিনিসগুলো মাথায় থাকলে আপনি এই ধরনের কোনো প্রশ্ন আসলে আনসার করতে পারবেন হোপফুলি। দেন হচ্ছে পার্টনারশিপ ভার্সেস কোম্পানি, মানে কোম্পানি এবং পার্টনারশিপ ফার্মের যে পার্থক্যটা। দেন প্রথম হচ্ছে যে লিগ্যাল স্ট্যাটাস। পার্টনারশিপ ফার্মের কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি থাকে না, যেখানে কোম্পানি ইজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি। যেটা আমি বলেছিলাম যে মানে কোম্পানি একটা সেপারেট লিগ্যাল এন্টিটি, মানে হচ্ছে কোম্পানির নামে মামলা করা যায়, আবার কোম্পানি নিজেও অন্যের নামে মামলা করতে পারে। ঠিক আছে, কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারশিপ ফার্ম কিন্তু অন্যের নামে মামলা করতে পারে না। কোনো একজন পার্টনারকে মামলা করতে হবে। যেহেতু পার্টনারশিপ ফার্ম একটা সেপারেট লিগ্যাল এন্টিটি না, সেহেতু পার্টনারশিপ ফার্ম অন্য কারো নামে মামলা করতে পারে না, অথবা অন্য কেউ পার্টনারশিপ ফার্মের নামে মামলা করতে পারে। অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে পার্টনারশিপ ফার্মের যে পার্টনাররা আছে তাদের বিরুদ্ধে মামলা করবে, কিন্তু পার্টনারশিপ ফার্মের নামে মামলা। ঠিক আছে? আচ্ছা স্যার, একজন পার্টনারের নামে মামলা করলে বাকি যদি 3 জন পার্টনার থাকে, ওনাদের নামে কি অটোমেটিক্যালি ওনারা বিবাদী হয়ে যাবে? এই বিষয়টা আমি 100% ক্লিয়ার না, তবে কোন একজন পার্টনারের ডিফল্টের কারণে প্রত্যেকে লায়াবল হবে, প্রত্যেকটা পার্টনারই লায়াবল হবে, এটা পার্টনারশিপ অ্যাক্টে বলা আছে। আমরা একটু পরে আসবো। স্যার তাহলে তো অবশ্যই দায়বদ্ধ হয়, একজনের নামে মামলা করলে বাকিরা তো দায়বদ্ধ হয়। শুধু দায়বদ্ধ না, আমি বিস্তারিত আলোচনা করব। সে ফর এক্সাম্পল আমি এবং আরো দুইজন যদি একটা পার্টনারশিপ ফার্ম দেই, ওই বিজনেসের কারণে কোনো ক্লেম যদি হবে, সেটা আমাদের তিনজনকেই ইন্ডিভিজুয়ালি ক্লেম করতে পারে এবং জয়েন্টলি ক্লেম করতে পারে। সে ফর এক্সাম্পল এই বিষয়টা কিভাবে হয়, মানে পার্টনারশিপ ফার্মের যে পার্টনাররা আছে তাদের লায়াবিলিটি হচ্ছে আনলিমিটেড। এই আনলিমিটেড লায়াবিলিটির মিনিংটা কি?
আনলিমিটেড লায়াবিলিটির মিনিংটা হচ্ছে, ধরেন যে কোন একটা ব্যবসা করতে গিয়ে এমন এত বড় একটা ক্লেম আসলো, সেই ক্লেমে এই পার্টনারশিপের ব্যবসার যে মূলধন ছিল সেটাও শেষ, তাতেও শেষ হয় নাই ক্লেম। দেন হচ্ছে পার্টনার আমার আমার বাড়িতে আসবে, আমার পার্সোনাল প্রপার্টি নিয়ে যাবে, তাতেও শেষ হয়নি। অন্যান্যদের পার্টনারদের পার্সোনাল প্রপার্টি সেটাও নিয়ে যাবে, ঠিক আছে? তো পার্টনারশিপ ফার্মের যে লায়াবিলিটি সেটা আনলিমিটেড। এই কারণেই বলা যে পার্টনাররা সেপারেটলি এবং ইন্ডিভিজুয়াল, জয়েন্টলি এবং ইন্ডিভিজুয়ালি লায়াবিলিটি। ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। এখানে আমি একটু কয়েকজনের নাম নেই। এটা সে ফর এক্সাম্পল টিপু পাল, শহীদুল এবং আমরা তিনজনে একটা পার্টনারশিপ ফার্ম ফর্ম করলাম। আমাদের তিনজনের 100 টাকা করে ক্যাপিটাল ছিল, তিনজনের 300 টাকা ক্যাপিটাল। আমরা ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করার পরে কোন একটা কন্ট্রাক্টে সাইন করলাম। সেই কন্ট্রাক্ট থেকে যে কাস্টমার আছে সেই কাস্টমারের অনেক ক্ষতি হয়ে গেল। তো সেই কাস্টমার ক্লেম করলো, ক্লেম আসলো সে ফর এক্সাম্পল 10,000 টাকা। তাহলে আমাদের ব্যবসার পুঁজি তো মাত্র 300 টাকা। 10,000 টাকার ক্লেম কিভাবে মিট আপ হবে? তো প্রথমে তো ব্যবসার যে পুঁজি সেটা যাও, 300 টাকা গেল, আরো থাকলো কত? 9,700 টাকা। তো এরপরে আসবে আমাদের পার্সোনাল প্রপার্টি। সে ফর এক্সাম্পল প্রত্যেকের পার্সোনাল প্রপার্টি, মানে দেখা গেল যে আমার 1,000 টাকার পার্সোনাল প্রপার্টি আছে, তাহলে আমার 1,000, দীপু পালের 1,000, শহীদুলের 1,000, 3,000 টাকার পার্সোনাল প্রপার্টি নেওয়া শেষ। তাহলে 3,300 টাকা হইল। আরো তো থাকে 2,700 টাকা, না না আরো বেশি। তাহলে আমি দেউলিয়া হয়ে গেলাম। এখন দেখবে যে দীপু পালের আরো পার্সোনাল প্রপার্টি আছে, সেটাকেও রিয়েলাইজ করবে। যদি তাতেও না হয়, দেখবে যে শহীদুলের পার্সোনাল প্রপার্টি আছে। মানে আমাদের তিনজনের দেউলিয়া হওয়া পর্যন্ত ওই লায়াবিলিটি যদি থাকে, তাহলে আমাদের পার্সোনাল প্রপার্টি রিয়েলাইজ করে নিয়ে যাবে। মানে দিস ইজ কল্ড আনলিমিটেড লায়াবিলিটি। পার্টনারশিপ partner of a partnership firm are liable for unlimited liability, যেখানে কোম্পানির ক্ষেত্রে বিষয়টা তা না। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? No, please continue, sir. Thank you. Then কোম্পানির ক্ষেত্রে সেপারেট লিগ্যাল এন্টিটি হয় এবং শেয়ার হোল্ডারদের লায়াবিলিটিটা লিমিটেড থাকে। লায়াবিলিটি লিমিটেড মানে ধরেন যে আমি পেড আপ ক্যাপিটাল দিলাম হচ্ছে যে 100 টাকা, তাহলে ওই কোম্পানি যতই লস করুক, ওই কোম্পানির কার্যক্রমের কারণে যে টাকাই লায়াবিলিটি বা ক্লেম আসুক না কেন, আমার এই 100 টাকার বেশি আমার কাছে কেউ চাইতে পারে। এটাই তো হচ্ছে যে লিমিটেড লায়াবিলিটি, না? এবং সেপারেট লিগ্যাল এন্টিটি। দেন এজেন্সি যদি বলি, পার্টনারশিপ ক্ষেত্রে পার্টনাররা প্রত্যেকের মিউচুয়াল এজেন্সি ক্রিয়েট হয়ে যায়, কিন্তু কোম্পানির ক্ষেত্রে মিউচুয়াল এজেন্সি ক্রিয়েট হয় না। মানে হচ্ছে যে কোম্পানির যদি দুইজন শেয়ার হোল্ডার থাকে, তাদের মধ্যে মিউচুয়াল এজেন্সির কোনো সুযোগ নেই। কিন্তু পার্টনারশিপ ফার্মের যদি দুইজন পার্টনার থাকে, তাহলে তাদের মধ্যে মিউচুয়াল এজেন্সি ক্রিয়েট হয়ে যায়। দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে প্রফিট ডিস্ট্রিবিউশন যেটা, সেটা ম্যান্ডেটরি। যদি প্রফিট ডিস্ট্রিবিউশন না থাকে, তাহলে সেটাকে পার্টনারশিপ রিলেশন বলা যায়। দেন কোম্পানির ক্ষেত্রে প্রফিট ডিস্ট্রিবিউশনটা ম্যান্ডেটরি না, ইটস অপশনাল। কোম্পানির ম্যানেজমেন্ট যদি চায় প্রফিট ডিস্ট্রিবিউশন হবে, তাহলে হবে, তাছাড়া প্রয়োজন নেই। দেন এক্সটেন্ট অফ লায়াবিলিটি, এটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। পার্টনার আর পার্সোনালি লায়াবল,
মানে পার্সোনাল লায়াবিলিটি মানে হচ্ছে যে তার ব্যবসার যে প্রপার্টি আছে সেটা রিয়ালাইজেশন করেও যদি থার্ড পার্টির লায়াবিলিটি মিট আপ করা না যায়, তাহলে পার্টনারদের পার্সোনাল প্রপার্টি পর্যন্ত হস্তক্ষেপ করা যেতে পারে রিয়ালাইজেশনের জন্য, মানে লায়াবিলিটি মিট আপের জন্য। কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেটা সম্ভব। দেন হচ্ছে প্রপার্টি। প্রপার্টি হচ্ছে যে পার্টনারশিপ ফার্মের যে প্রপার্টি থাকে, অল পার্টনাররা তারা এই প্রপার্টিকে জয়েন্টলি ইউটিলাইজ করতে পারে পার্টনারশিপ ফার্মের। কিন্তু কোম্পানির যে প্রপার্টি থাকে সেই প্রপার্টিটা কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডাররা ব্যবহার করতে পারে না। দেন ট্রান্সফার অফ শেয়ার, শুধুমাত্র যদি সমস্ত পার্টনাররা এগ্রি করে তাহলেই শুধুমাত্র পার্টনারশিপ ফার্মের কোনো পার্টনার তার শেয়ার ট্রান্সফার করতে পারে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে এর কোনো রেস্ট্রিকশন, মানে আনরেস্ট্রিক্টেড, যে কেউ চাইলে তার শেয়ার বিক্রি করে দিয়ে চলে যেতে পারে। দেন হচ্ছে ম্যানেজমেন্ট। কোম্পানির যে ম্যানেজমেন্ট সেটা হয় হচ্ছে ওই ফার্মের পার্টনারদের মাধ্যমে, পার্টনারশিপ ফার্মের ম্যানেজমেন্টটা হবে হচ্ছে পার্টনারদের মাধ্যমে, আর কোম্পানির ম্যানেজমেন্টটা হবে হচ্ছে ওই কোম্পানির ডিরেক্টরদের মাধ্যমে। আর লিমিটের ক্ষেত্রে আমরা বললাম যে লিমিটের ক্ষেত্রে 2 থেকে 10, যদি ব্যাংক হয় তাহলে 2 থেকে 20 পার্টনারশিপের ক্ষেত্রে। আর কোম্পানির ক্ষেত্রে এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে 2 থেকে 50, আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে 7 থেকে 8। তাহলে এই পার্থক্যটা আপনারা কি বুঝতে পারলেন কিনা পার্টনারশিপ এবং কোম্পানির মধ্যে? স্যার জি বলেন। এটা কেমন কেমন হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে কি 2 থেকে 10 জন না? আচ্ছা আচ্ছা, মোস্ট প্রবাবলি এখানেই আমার একটু আছে, কি বলছে, রিভার্স আছে। আগের স্লাইডেও এরকম ছিল স্যার। রাইট। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রেই হচ্ছে আপনার ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 10। স্যার এই পার্থক্যের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। পার্টনারশিপ এবং কোম্পানির মধ্যে পার্থক্য। কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে এখানেই আমি শেষ করতে যাচ্ছি। স্যার শুরুর দিকের একটা কোশ্চেন ছিল আমার। শিওর। স্যার আপনি মানে অধ্যাদেশের কথা বলছিলেন, যেটা রাষ্ট্রপতি প্রণয়ন করেন, পরবর্তীতে যদি সংসদ বসে, ওইটা যদি সংসদে উত্থাপন হয়, ওইটা যদি বলবৎ থাকে, ওইটা কি অধ্যাদেশ নামেই থাকবেন নাকি ওইটা ল হয়ে রাইট, ওইটা অধ্যাদেশ নামে থাকবে। ওইটাকে আর আইন বলে ডাকা যাবে, ওটা অধ্যাদেশ নামেই ডাকতে হবে, কলঙ্ক আর যাবে না। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওই অধ্যাদেশের নামের যে কলঙ্ক সেটা আর কখনো খুঁজবে না। স্যার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট যে পরিবর্তন হয়েছে, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা আসলে কি? মানে একটা অর্ডিন্যান্স ছিল, এখন সেটা 23 সাল থেকে অ্যাক্টে রূপান্তর হয়েছে আর কি। শোনেন, এখন মানে ইনকাম ট্যাক্সের যে আইনটা 1984 এর যেটা ছিল অর্ডিন্যান্স, সেটা অনেক দিন আগের একটা আইন। তারপরে হচ্ছে যে ব্যবসায়িক মহল থেকে বা আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এটাকে একটু চাপ দেওয়া হচ্ছিল যে মানে একটা যুগ উপযোগী আয়কর আইন বানানোর জন্য সেটা করা হয়েছে। আরো অনেক কারণ ছিল, যে
1984 এর যে অর্ডিন্যান্সটা, সেটা হচ্ছে যে মানে বর্তমানে যে ব্যবসার যে নেচারে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে অ্যাডপ্ট করানো যাচ্ছে। আরো অনেক কারণেই আইনটা মানে অর্ডিন্যান্সটা বাতিল করে ইনকাম ট্যাক্স আইন করা হচ্ছে। আর আস্তে আস্তে বাংলাদেশের যত অর্ডিন্যান্স আছে সবগুলো অর্ডিন্যান্স গুলোকেই বাতিল করে আইন করা হবে। কারণ হচ্ছে যে অর্ডিন্যান্স তো হচ্ছে রাষ্ট্রপতির মানে অধ্যাদেশের মাধ্যমে করা হয়েছে। সো একটা গণতান্ত্রিক দেশে অর্ডিন্যান্স আসলে বিষয়টা একটা ভালো ইমেজ দেখায় যে এখানে রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতায় বিধান প্রযোজ্য হয়েছিল বা ছিল। আস্তে আস্তে সব অর্ডিন্যান্সই চলে যাবে, নতুন করে আইন আসবে এবং ইংলিশ ল গুলো চলে গিয়ে বাংলা ল সোফার আইন। তো সেটারই ধারাবাহিকতায় এগুলো চেঞ্জ করা হচ্ছে। যেমন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 একটা বড় উদাহরণ। এটাকে যুগোপযোগী এবং মানে গতানুগতিক ব্যবসায়ের যে ধারা সেটা চেঞ্জ হয়ে যে নতুন ব্যবসায়ের মডেল আসছে, সেটার সাথে অ্যাডাপ্টেশন এবং আগের আইনে মানে অর্ডিন্যান্সের যে প্রবলেম গুলো ছিল, শর্টকামিংস গুলো সেগুলোকে মডিফাই করে ঠিক করা, সবকিছুর কারণেই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটাকে বাদ দিয়ে আয়কর আইন 2023 প্রণয়ন করা হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। সো এনি আদার কোশ্চেন? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। না স্যার, আমার কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা আজকে শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you, sir.